ওয়েলকাম ব্যাক টু নার্সিং পাঠশালা। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আজ আমি তোমাদের সঙ্গে সাইকোলজি নিয়ে বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব। আমি চেষ্টা করেছি তোমাদের পুরো সিলেবাসটাকে কভার করে কিছু কোশ্চেন নিয়ে আসা, যাতে পুরো সিলেবাসটা তোমাদেরকে কিছুটা হলেও একটা আইডিয়া দিতে পারি। তো চলো দেখে নিই আজকের সিরিজে কি কি কোশ্চেন রয়েছে তোমাদের জন্য। আজকের ফার্স্ট কোশ্চেন, সাইকোলজি ইজ ডিফাইন্ড অ্যাজ, সাইকোলজিকে আমরা কিভাবে ডিফাইন করি? স্টাডি অফ সোল, study of mental disease, the scientific study of behavior and mental process, study of the mechanism of brain functioning. তো সাইকোলজিতে আমরা কি নিয়ে পড়াশোনা করি? যে মানুষের বিহেভিয়ার কিরকম, বা মানুষের ইন্টারনাল এনভায়রনমেন্টটা কিরকম, মানুষ কিরকম ভাবে চিন্তা ভাবনা করে, মানুষের মধ্যে কিভাবে সমস্ত কিছু প্রসেস হয়, অর্থাৎ এটা একটা ন্যাচারাল প্রসেস, এবং এখানটা আমরা বিহেভিয়ার নিয়ে মেনলি আলোচনা করি। তাহলে এখানটা অ্যান্সার কোনটা হবে? দ্য সায়েন্টিফিক স্টাডি অফ বিহেভিয়ার অ্যান্ড মেন্টাল প্রসেসেস। মেন্টাল ডিজিজ নিয়ে আমরা যেটাতে কথা বলি সেটা হচ্ছে আমাদের সাইকিয়াট্রি বা মেন্টাল হেলথ, তাই না? তাহলে আমরা মেন্টাল হেলথ নার্সিং এ বিভিন্ন ডিসঅর্ডার গুলো নিয়ে পড়ি, এবং নর্মাল পার্টটা আমরা পড়ি কোথায়? সাইকোলজি। নেক্সট রয়েছে, উই ক্যান টলারেট ফ্রাস্ট্রেশন বিকজ অফ দ্য ফাংশন অফ। আমরা ফ্রাস্ট্রেশনটাকে টলারেট করতে পারি, আমাদের লাইফ সিচুয়েশনে বিভিন্ন রকম ভাবে আমাদের জীবনে ফ্রাস্ট্রেশন কাজ করে, তো আমরা ফ্রাস্ট্রেশনের সাথে কিভাবে টলারেট করি বা সেটাকে নিয়ে কিভাবে এগিয়ে যাই? ইড, ইগো, সুপার ইগো আর ইডিপাস কমপ্লেক্স। তাহলে দেখো, ইড, ইগো এবং সুপার ইগো এটা আমাদের সিগমন্ড ফ্রয়েডের একটা থিওরি। তো ইড থেকে কি পাওয়া যায়? ইড কাজ করে কিসের উপরে? প্লিজার প্রিন্সিপাল। প্লিজার প্রিন্সিপাল। তাহলে প্লিজার প্রিন্সিপাল কিরকম ভাবে কাজ করছে? যে আমাদের একটা ইমিডিয়েট গ্র্যাটিফিকেশন চাই, আমার খিদে পেয়েছে, আমার এখনই খাওয়ার চাই, আমার ঘুম পেয়েছে, আমাকে এখনই ঘুমোতে হবে, তাই না? তাহলে এখানটায় কি বলছে? যে বেসিক নিড যেগুলো মানুষের রয়েছে ইন্ডিভিজুয়ালি, সেগুলো স্ট্রাইভ করার জন্য, অর্থাৎ ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন পাওয়ার জন্য মানুষ কাজ করছে। তাহলে যেমন একটা ছোট বাচ্চা, ইনফ্যান্ট বা নিউবর্নের কথা তুমি ভেবে দেখো, সেখানে তার খিদে পেলে সে চিৎকার করে কাঁদছে, সে যদি ন্যাপকিন ভিজিয়ে ফেলে তাহলে সে কান্নাকাটি করছে, তার যেটাই প্রয়োজন হোক না কেন সে কান্নাকাটি করে বোঝাচ্ছে, এবং সে কিন্তু এটা বুঝবে না যে আমার মা কাজ করছে তাহলে আমার এখন কান্নাকাটি করা যাবে না, তাই না? তাহলে তার যখনই যেটা নিড হচ্ছে সে সঙ্গে সঙ্গে চিৎকার করে তোমাকে জানাচ্ছে কান্নাকাটি করে। তাহলে ইড কাজ করছে প্লিজার প্রিন্সিপালের উপর, যেটা ইমিডিয়েট গ্র্যাটিফিকেশন চাই। ইগো কিসের উপরে কাজ করে? এটা কাজ করছে রিয়ালিটি প্রিন্সিপালের উপর। রিয়ালিটি অর্থাৎ বাস্তবে দাঁড়িয়ে আমাদেরকে কিভাবে কাজ করতে হবে সেটা নিয়ে যে আমাদের বোধ বা আমাদের বিচার, সেটা করতে হেল্প করে কি? ইগো হেল্প করে। আর সুপার ইগো কিসের উপরে কাজ করে? এটা কাজ করে পারফেকশনের উপর। পারফেকশন, পারফেকশন প্রিন্সিপালটা কিরকম? আমি যেই কাজটাই করি না কেন সেটা যেন পারফেক্ট হয়, আমার সমস্ত কিছু যেন টিপটপ থাকে, এবং আমার যে আইডিয়াল, মানে যে একজন আইডিয়াল পার্সোনালিটি আমরা ভাবি না, যে আমার আইডিয়াল কোনো একজন পার্সোনালিটি রয়েছেন, তো সেটার মতো মোরালিটি প্রিন্সিপালও বলা হয়। তাহলে পারফেকশন প্রিন্সিপাল বা মোরালিটি প্রিন্সিপাল আইডিয়াল হিসেবে কাজ করছে। তাহলে সুপার ইগো আমাদেরকে হেল্প করবে আরো বেটার হওয়ার জন্য, বা পারফেকশনের দিকে প্রোভাইড করবে, তাই না? তাহলে ঈদ এবং সুপার ইগোর মিডিয়ামে বা মাঝখানে পড়ে রিয়ালিটি প্রিন্সিপাল। ঈদ এবং সুপার ইগোর মিডিলে পড়ছে রিয়ালিটি প্রিন্সিপাল, যেটা আমাদেরকে বাস্তবের সাথে চলতে সাহায্য করছে। যেমন ক্লাস চলছে, যেখানে টিচার পড়াচ্ছেন, সেখানে তোমার খুব খিদে পেয়েছে, তাহলে ঈদ তোমাকে বলবে যে এখনই তোমাকে খেয়ে নিতে হবে, যেহেতু খিদে পেয়েছে, ক্লাস চলছে সেটা নিয়ে ভাবার দরকার নেই। এবং সুপার ইগো তোমাকে বলবে যে এখন ক্লাস চলছে, তাহলে এখন খাওয়া যাবে না, তোমাকে টিফিন টাইম অবধি ওয়েট করতে হবে, যখন সবাই খাওয়া দাওয়া করবে তখন তুমি খাওয়া দাওয়া করবে। এবং ইগো তোমার সেই রিয়ালিটির প্রিন্সিপালের উপরে বেস করে তুমি সেখানটায় চিন্তা ভাবনা করবে যে কি করলে বেটার হয়। এবার তোমার যদি মনে হয় যে না, খিদে পেয়েছে তাহলে এখনই খেতে হবে, তাহলে তোমার ইড রিলেটেড তোমার সেই বিহেভিয়ারটা প্রকাশ পেলো। আর যদি তোমার সুপার ইগো তোমাকে কন্ট্রোল করে, বা তোমার যদি পারফেকশনের দিকে তোমার মনে হয় যে না, এটা যখন করা উচিত নয় তাহলে আমি এটা করবো না, তাহলে তুমি সেখানটায় রিয়েলিটিতে কি করলে? যে তুমি সুপার ইগোর দিকে গেলে, তাই না? আর ইডিপাস কমপ্লেক্সটা কোথায় কাজ করে? এটা হচ্ছে সিগমন্ড ফ্রয়েডের সাইকোসেক্সুয়াল থিওরি, যেখানে ফ্রয়েড আমাদের 5টা স্টেজের কথা বলেছেন: ওরাল স্টেজ, অ্যানাল স্টেজ, ফ্যালিক স্টেজ, ল্যাটেন্সি স্টেজ এবং জেনিটাল স্টেজ, যার মধ্যে ইডিপাস কমপ্লেক্সটা আমরা ফ্যালিক স্টেজে দেখতে পাই। ইডিপাস কমপ্লেক্স এবং ইলেকট্রা কমপ্লেক্স, এই দুটো কমপ্লেক্স ফ্যালিক স্টেজে দেখা যায়। তাহলে কোশ্চেনে জানতে চেয়েছিল যে টলারেট ফ্রাস্ট্রেশন, তাহলে ফ্রাস্ট্রেশন আমরা কিসের উপরে বেস করে কন্ট্রোল করবো? নিশ্চয়ই বুঝতে পারছো, এটা ইগোর উপরে বেস করে কন্ট্রোল করবো, কারণ এটা
রিয়ালিটির ওপরে বেস করে হয়, ঠিক আছে। ইথ ইগো সুপার ইগোর এই মডেল টোপোগ্রাফিক্যাল মডেল, যেখানে কনসাস, প্রিকনসাস এবং আনকনসাস এই তিনটে নিয়ে কাজ হয়। তারপরে এই সাইকোসেক্সুয়াল থিওরি, তারপরে তোমার সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি, এরকম বেশ কয়েকটা থিওরি রয়েছে যেটা তোমার সাইকিয়াট্রির মধ্যেও পড়ে, সাইকোলজির মধ্যেও পড়ে। তো এগুলোকে খুব ভালো করে তোমরা পড়ে রেখো, এখান থেকে এক্সামে একটা আধটা কোশ্চেন আসবেই। নেক্সট রয়েছে হোয়েন প্যাভলভ ডিড হিজ এক্সপেরিমেন্ট। প্যাভলভ যে এক্সপেরিমেন্ট করেছিলেন উইথ দ্য ডগ, ডগ নিয়ে যে এক্সপেরিমেন্ট করেছিলেন প্যাভলভ, দ্য সাউন্ড অফ দ্য বেল ওয়াজ, সেখানে একটা বেলের সাউন্ড উনি করেছিলেন। কিরকম এক্সপেরিমেন্ট করেছিলেন? এরকম ভাবে এক্সপেরিমেন্ট করেছিলেন যে ডগ, তাকে একটা বেল দেওয়া হচ্ছে, তো বেলের শব্দ শুনে ডগের মধ্যে কোনো চেঞ্জেস হয় না, কান খাড়া হয়ে যায় শুধুমাত্র। তো এরপরে তিনি কি করলেন, একটা ফুড দিলেন। নর্মালি ফুড দিলে কি হয়, ডগের স্যালাইভা সিক্রেশনস হয়। তো এই দুটো কন্ডিশনকে তিনি একসাথে নিয়ে এলেন, অর্থাৎ বেল দিলেন এবং সাথে সাথে ফুডও দিলেন। এবং এইভাবে বেশ কিছুদিন প্র্যাকটিস করার পরে তিনি দেখলেন যে ফুড যদি তিনি নাও দিচ্ছেন, শুধুমাত্র বেলের সাউন্ড শুনেই কিন্তু ডগের স্যালাইভা সিক্রেশন শুরু হচ্ছে। তো এইভাবেই উনি করেছিলেন যে কন্ডিশনিং। তো এই যে কন্ডিশনিং করেছিলেন, এখানে কোশ্চেনে জিজ্ঞেস করেছে যে সাউন্ড অফ দ্য বেলটা কি ছিল, কন্ডিশনড রেসপন্স, আনকন্ডিশনড রেসপন্স, কন্ডিশনড স্টিমুলাস নাকি আনকন্ডিশনড স্টিমুলাস। তো এই যে চারটে জিনিস রয়েছে, বেল এবং ফুড আর স্যালাইভা সিক্রেশন, এটা কিরম ভাবে কাজ করছে। তো দেখো এখানে রয়েছে বিফোর কন্ডিশনিং, অর্থাৎ কন্ডিশনিং এর আগে, প্রথমে ফুড কি ছিল, ইউসিএস অর্থাৎ আনকন্ডিশন স্টিমুলাস। বেশ, তো আনকন্ডিশন স্টিমুলাস থেকে কি হতো, স্যালাইভেশন হতো, অর্থাৎ যেটা নর্মাল, অর্থাৎ আনকন্ডিশন রেসপন্স, মানে কোনো কন্ডিশন করা নেই সেরকম একটা রেসপন্স। এরপরে কি দেওয়া হলো, বেল দেওয়া হলো, যেটা ছিল নিউট্রাল স্টিমুলাস, অর্থাৎ এটা নিউট্রাল, বেলের শব্দ শুনলে কিছু হয় না, তাহলে কোনো স্যালাইভেশন এখানটায় হয় না। ডিউরিং কন্ডিশনিং এ কি হলো, বেল এবং ফুড দুটো একসাথে দেওয়া হলো, অর্থাৎ নিউট্রাল স্টিমুলাস এবং আনকন্ডিশন স্টিমুলাস একসাথে দেওয়া হলো। দেওয়ার পরে কি হলো, স্যালাইভেশন হলো, যেটা আনকন্ডিশন রেসপন্স ছিল, এখানেও ছিল আনকন্ডিশন রেসপন্স, এখানেও হলো আনকন্ডিশন রেসপন্স। এরপরে আফটার কন্ডিশনিং, অর্থাৎ যখন কন্ডিশনিং হয়ে গেল, মানে ডগের একটা প্র্যাকটিস হয়ে গেল, বেল তখন কি হয়ে গেল, কন্ডিশন স্টিমুলাস, ঠিক আছে। এখানে কিন্তু নিউট্রাল স্টিমুলাস ছিল প্রথমে বেলটা, যখন কন্ডিশনিং হয়ে গেল তখন এটা কন্ডিশন স্টিমুলাস হয়ে গেল, অর্থাৎ আমি কন্ডিশনিং করে দিলাম। এরপরে এই কন্ডিশন স্টিমুলাস দিয়ে কি হলো, স্যালাইভেশন হলো, যেটাকে কন্ডিশনড রেসপন্স বলা হচ্ছে, অর্থাৎ একটা কন্ডিশনিং হয়ে গেল। এরপরে বেলের শব্দ শুনলেই ডগের স্যালাইভেশন হবে, ঠিক আছে। তাহলে কোশ্চেনে দেখো কি বলছে, সাউন্ড অফ দ্য বেল ওয়াজ, তাহলে বেলের যে সাউন্ডটা সেটা তাহলে কি হলো, এটা একটা কন্ডিশন স্টিমুলাস হয়ে গেল, তাই না। এবং এই যে কন্ডিশন স্টিমুলাসটা হয়ে গেল, এর ফলে যে স্যালাইভা সিক্রেশন হলো সেটা কি হবে, সেটা কন্ডিশন রেসপন্স হয়ে যাবে, তাই না। ক্লিয়ার হয়েছে? তাহলে এইটা একটুখানি ভালো করে দেখে নিও, এটা দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন রয়েছে, দ্য অ্যাবিলিটি অফ আ পার্সন টু ডেভেলপ সামথিং নিউ দ্যাট ওয়াজ নট ইন এক্সিস্টেন্স। তাহলে আমি কোনো কিছু তৈরি করছি যেটা এক্সিস্টেন্সের মধ্যে নেই, তাহলে সেটাকে কি বলা হবে, অ্যাচিভমেন্ট বলা হবে, অ্যাপটিটিউড বলা হবে, অ্যাটিটিউড বলা হবে, নাকি ক্রিয়েটিভিটি বলা হবে। ক্রিয়েটিভিটি মানে আমরা কি বুঝি, ক্রিয়েটিভিটি মানে হচ্ছে যখন আমরা কোনো কিছু তৈরি করছি, তাহলে এখানে বলা হচ্ছে যে একটা পার্সনের একটা এবিলিটি যেখানে সে কোনো কিছু তৈরি করছে যেটা এক্সিস্টেন্সে নেই। যেমন একজন সায়েন্টিস্ট কোনো কিছু ক্রিয়েটিভ কিছু করলেন, কোনো কিছু একটা আবিষ্কার তৈরি করলেন। তুমি একটা কোনো ছবি আঁকলে বা নিজের থেকে কিছু একটা বানালে, কোনো একটা, সেটা যন্ত্র হতে পারে, কোনো একটা বস্তু হতে পারে, যা কিছু হতে পারে, যেটা তোমার তৈরি, যেটা তোমার নিজের বলে তুমি বলতে পারো, তাহলে সেগুলো সমস্তই ক্রিয়েটিভিটির মধ্যে পড়ে। সেটা হাতের কাজও হতে পারে, সেটা কোনো ইনভেনশনও হতে পারে, এনিথিং হতে পারে, তাহলে এটাকে আমরা ক্রিয়েটিভিটি বলছি। নেক্সট চলে এসো, রিগ্রেশন মিনস। রিগ্রেশন বলতে কি বোঝায়, এটা একটা ডিফেন্স মেকানিজম থেকে কোশ্চেন। তো ডিফেন্স মেকানিজম কেন সাইকোলজির মধ্যে, সেটা একটা ব্যাপার। তো আমরা সাইকিয়াট্রির মধ্যে পড়ে আসছি, মেন্টাল হেলথের মধ্যে ডিফেন্স মেকানিজম পড়ি, কিন্তু দেখো মেন্টাল হেলথের মধ্যে আমরা ডিসঅর্ডার গুলো পড়ি, কিন্তু সাইকোলজির মধ্যে প্রথমেই বললাম যে আমরা নর্মাল পার্টটা পড়ি, অর্থাৎ আমাদের নর্মাল মেকানিজম। তাহলে ডিফেন্স মেকানিজমটা আমাদের নর্মাল মেকানিজমের মধ্যে পড়ে, অর্থাৎ আমাদের লাইফে যাই সিচুয়েশন হোক না কেন, আমরা সবসময় সেটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করি। তো সেই বেরিয়ে আসার চেষ্টাটাই কিন্তু ডিফেন্স মেকানিজম, সেটা যে কোনো ভাবেই হতে পারে, তাই না। তো এটা কোনো ডিসঅর্ডার নয়, তাহলে এটা নর্মাল পার্টের মধ্যেই পড়ে, তাই জন্য এটা সাইকোলজির পার্টের মধ্যে পড়ছে। তো রিগ্রেশন বলতে কি বোঝায়, রিগ্রেশন বলতে বোঝায় যখন আমরা কোনো প্রিভিয়াস ডেভেলপমেন্টাল স্টেজে ফিরে যাব, অর্থাৎ
আমি অলরেডি অ্যাডাল্ট, তো আমি হঠাৎ করেই চাইল্ডিশ বিহেভিয়ার করছি, তাহলে সেটাকে আমরা রিগ্রেশন বলতে পারি। এখানে অপশনগুলো দেখো, টু বিহেভ ইন আ ব্যালেন্সড ম্যানার, একটা ব্যালেন্সড ম্যানারে বিহেভ করা মানে সেটা নর্মাল পার্টের মধ্যেই পড়ছে, নর্মাল রয়েছে। টু ইন্টারাপ্ট ইন থিঙ্কিং প্রসেস, অর্থাৎ থিঙ্কিং প্রসেসটাকে ইন্টারাপ্ট করা হচ্ছে। টু বিহেভ ইন আ ম্যাচিওর ওয়ে, অর্থাৎ একটা ম্যাচিওর ওয়েতে বিহেভ করছি। রিভার্ট টু চাইল্ডিশ লেভেল অফ বিহেভিয়ার, অর্থাৎ যেখানে আমরা চাইল্ডিশ লেভেল অফ বিহেভিয়ারে ফিরে যাচ্ছি, অর্থাৎ একটা বাচ্চা যে অলরেডি সমস্ত কিছু বুঝতে শিখেছে বা পেরেছে, সে হঠাৎ করে টেম্পার ট্যান্ট্রাম করছে, ঠিক আছে, তাহলে প্রিভিয়াস ডেভেলপমেন্টাল স্টেজে ফিরে গেল, এটাকে রিগ্রেশন বলা হয়। নেক্সট কোশ্চেন রয়েছে, ট্রায়াল অ্যান্ড এরার থিওরি অফ লার্নিং ওয়াজ গিভেন বাই। ট্রায়াল অ্যান্ড এরার থিওরি, এই থিওরিটা কে দিয়েছিলেন? এটা আমাদের দিয়েছেন এডওয়ার্ড থর্নডিকে। তো ট্রায়াল এন্ড এরর থিওরিতে কি বলেছেন, আমরা যেমন কিভাবে করি, যে কোনো কিছু একটা চেষ্টা করছি করতে করতে জিনিসটা শিখে যাচ্ছি, তাই না, মানে করছি ভুল হচ্ছে, করছি ভুল হচ্ছে, করতে করতে আমরা শিখে যাচ্ছি। তো এখানে থর্নডিকে কিরকম এক্সপেরিমেন্ট করেছিলেন, উনি একটা ক্যাট নিয়ে এক্সপেরিমেন্ট করেছিলেন। তো কি করেছেন, এই একটা বেড়াল নিয়েছেন যে কিনা হাংরি, যার খিদে পেয়েছে, এরকম একটা বেড়াল নিয়ে একটা পাজেল বক্সের মধ্যে উনি ভরে দিয়েছেন। এই বক্সটা এটা যেখানে দেখছো, তো এই বক্সের মধ্যে একটা লিভার রয়েছে, এই লিভারটাকে টানলে এই বক্সটা ওপেন হয়, এরকম একটা বক্সের মধ্যে উনি ক্যাটকে ভরে দিয়েছেন, এবং বাইরে কি রেখেছেন, একটা ফিশ, অর্থাৎ বেড়ালের খিদে পেয়েছে তাহলে ও ফিশ খেতে চাইবে। তা ও যখন ভেতরে রাখলো, তো বেড়ালটা কি করছে, বাইরে আসার চেষ্টা করছে এবং র্যান্ডম মুভমেন্টস করছে, এই যে বাইরের দিকে পা বার করছে যাতে ওটাকেও ক্যাচ করতে পারে। তো এরকম ভাবে বেশ কিছুক্ষণ চেষ্টা চালানোর পরে বেড়াল পারছে না, তো সে টায়ার্ড হয়ে শুয়ে পড়েছে। এবং আলটিমেটলি এরকমই আবার র্যান্ডম মুভমেন্ট করতে করতে, যেহেতু খিদে পেয়েছে, তো শুয়ে পড়ার পরে আবার উঠে পড়ে চেষ্টা করছে কিভাবে বাইরে বেরোনো যায়, এবং সেই চেষ্টা করতে করতে কোনোভাবে লিভারটাকে সে প্রেস করে ফেলেছে এবং তার ফলে দরজাটা ওপেন হয়ে গেছে এবং বাইরে বেরিয়ে ফিশটা খেয়ে ফেললো। তো এরকম ভাবে বারবার যখন থন্ডিকে ওনাকে ওই বেড়ালকে ভেতরে ঢোকাচ্ছে এবং এরকম বক্সের মধ্যেই রাখছে, বাইরে ফিশ রাখছে, বারবার এরকম করার পরে দেখা যাচ্ছে যে আফটার সেভারেল পিরিয়ড অফ টাইম বেড়ালটা ভেতরে প্লেস করার সাথে সাথেই লিভার প্রেস করে বেরিয়ে চলে আসছে, অর্থাৎ বেড়াল শিখে গেছে যে এখানে ভেতরে যদি আমাকে দিয়ে দেওয়া হয় তাহলে এই বাটনটা প্রেস করলে আমি বেরোতে পারবো, এটা বেড়াল আস্তে আস্তে শিখে গেছে। তাহলে প্রথমবার যতটা টাইম তার লেগেছিল বেরোনোর জন্য, পরের দিকে আস্তে আস্তে তার আর সেই টাইমটা লাগছে না, ঠিক আছে। তো এটা হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরার প্রসেস, যেটা এডওয়ার্ড থর্নডিকে আমাদের দিয়েছেন, এবং এটার মাধ্যমে আমরা এটা বুঝতে পারি যে যে কোনো একটা প্রবলেমের সলিউশন স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট, যেটা বারবার প্র্যাকটিস করতে করতে, ট্রায়াল এন্ড এরর করতে করতে আস্তে আস্তে ভুলগুলো বাদ চলে যায় এবং সঠিক দিকে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার থর্নডিকে হলো। নেক্সট রয়েছে, which type of conflict takes place when a person is forced to select between two negative goals। তাহলে দু রকমের নেগেটিভ গোল রয়েছে, যেখান থেকে একটাকে চুজ করতে হবে, এটা কি টাইপ অফ কনফ্লিক্টের মধ্যে পড়ছে। তাহলে কনফ্লিক্ট বলতে আমরা কি বুঝি, কনফ্লিক্ট বলতে বোঝায় যে একটা দ্বন্দ্ব বা একটা মানে স্ট্রেস আমার মনের মধ্যে তৈরি হচ্ছে যে আমি কি করব তাই নেই, তাই না। তো কনফ্লিক্ট বলতে বোঝায় যে যখন দুটো বা তার বেশি ইনকম্পারেটেবল গোল, অর্থাৎ তুলনা করে উঠতে পারছি না যে কোনটা বেটার হয় বা কোনটা নিলে আমার জন্য বেটার, তো সেরকম একটা সিচুয়েশনে যখন পড়ছি তখন সেটাকে কনফ্লিক্ট বলছে। তাহলে বিভিন্ন রকম ডিজায়ার্স রয়েছে, গোলস রয়েছে, মোটিভস রয়েছে, সেগুলোর মধ্যে কোনো একটাকে চুজ করতে হবে যখন, তখনই কনফ্লিক্টের মধ্যে পড়ি। তো এখানে আমাকে বলা হয়েছে যে দুটো নেগেটিভ গোল রয়েছে, তো সেই দুটো নেগেটিভ গোল থেকে আমরা কিভাবে সেই কনফ্লিক্টটাকে কি বলা হয় যখন দুটো নেগেটিভ গোল পড়ে। তো এখানে চারটে টাইপ বলা রয়েছে, অ্যাপ্রোচ কনফ্লিক্ট, অ্যাপ্রোচ অ্যাভয়েডেন্স কনফ্লিক্ট আর মাল্টিপল অ্যাপ্রোচ অ্যাভয়েডেন্স কনফ্লিক্ট। তো এই চারটের মাধ্যমে কি বোঝায়, তো ফার্স্ট অফ অল অ্যাপ্রোচ কনফ্লিক্ট বলতে বোঝায় যখন দুটো জিনিসই বেটার, মানে ধরো দুটো সিচুয়েশন রয়েছে, যে দুটো সিচুয়েশনেই তুমি যেতে না, এরকম কোনো সিচুয়েশন যদি হয় তখন ওটাকে অ্যাপ্রোচ কনফ্লিক্ট বলছে। তাহলে এটাকে আমি বলতে পারি যে বোথ সিচুয়েশনস আর গুড, বোথ আর ইকুয়ালি গুড। কিরকম ভাবে হবে, যেমন ধরো তোমার দুজন বেস্ট ফ্রেন্ড রয়েছে, দুজনেরই একই দিনে বিয়ে, তাহলে তুমি কার বাড়িতে যাবে, বিয়ে বাড়িতে, তাই না। তুমি দুটো জায়গাতেই যেতে চাইছো, দুটোই ইকুয়াল ডিস্টেন্সে রয়েছে, দুটোতেই যেতে চাইছো, কিন্তু যে কোনো একজনের বাড়িতে তুমি যেতে পারবে, তো সেখানে কার বাড়িতে তুমি যাবে, এটা একটা অ্যাপ্রোচ কনফ্লিক্ট হলো।
বা এরকম ভাবে ভাবতে পারো যে তোমার বেড়াতে যাওয়ার কোনো একটা প্ল্যান হয়ে রয়েছে অনেকদিন আগে থেকে, সেই দিনেই আবার খুব ইম্পর্টেন্ট একটা ইভেন্টও পড়ে গেছে যেখানে তোমাকে যেতেই হবে বা তুমি যেতে চাও। তাহলে বেড়াতে যাওয়াটাও ইম্পর্টেন্ট, আর এই ইভেন্ট যেটা তোমার কোনো বন্ধুর বিয়ে হতে পারে বা এরকমই কোনো বন্ধুর অকেশন হতে পারে যেটাতে তুমি যেতে চাও। তাহলে এই দুটোর মধ্যে তুমি কোনটা করবে? দুটোই হচ্ছে যে ইকুয়ালি গুড সিচুয়েশন। তো এরকম সিচুয়েশনকে অ্যাপ্রোচ অ্যাপ্রোচ কনফ্লিক্ট বলা হয়। অ্যাপ্রোচ অ্যাভয়েডেন্স কনফ্লিক্ট, অ্যাপ্রোচ অ্যাভয়েডেন্স বলতে বোঝায় যেখানে একটা ভালো দিকও রয়েছে একটা খারাপ দিকও রয়েছে যে কোনো একটা সিচুয়েশনের মধ্যে। তাহলে একটা সিচুয়েশনের মধ্যেই যখন দু রকমের জিনিস রয়েছে যেটা বরাবরই মানে সবসময়ই আমাদের সঙ্গে হয়ে থাকে যে যে কোনো একটা সিচুয়েশন বা যে কোনো একটা জিনিস ডিসিশন আমি নেব তার মধ্যে একটা ভালো দিক রয়েছে এবং একটা খারাপ দিক রয়েছে। তাহলে সেটাকে আমরা কি রকমের কনফ্লিক্ট বলবো? ওটাকে অ্যাপ্রোচ অ্যাভয়েডেন্স কনফ্লিক্ট বলবো। কিরকম? যেমন ধরো তুমি ডায়েটিং করছো এবং তুমি ওয়েট লস করতে চাও। তো ওয়েট লসের জার্নিতে আমরা জানি যে বেশি ক্যালোরিওয়ালা ফুড খাওয়া যায় না, যেমন ধরো চকলেট আইসক্রিম সেগুলো আমাদেরকে ছেড়ে দিতে হয়। তাহলে ডায়েটিং করছো, তো ডায়েট বা ওয়েট লস করাটা তোমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং সেই সময় তোমার ভীষণ ইচ্ছে করছে একটা আইসক্রিম খেতেই গরমের দিনে। তাহলে আইসক্রিম খেতে ইচ্ছে করছে, তাহলে আইসক্রিমের মধ্যে প্রচুর ক্যালোরি রয়েছে যেটা খেলে তোমার ওই ওয়েট লস যে জার্নিটা রয়েছে বা তুমি একদিন এক্সারসাইজ করে যে পরিমাণ ক্যালোরি বার্ন করবে সেটা একটা আইসক্রিম খেলেই তোমার চলে আসবে। তাহলে এটা তুমি করতে চাইছো না। তাহলে একদিকে তোমার ইচ্ছে করছে যে ভীষণ রকম আইসক্রিম খেতে, যেটা হচ্ছে গুড মানে অ্যাপ্রোচ সাইড, আর অ্যাভয়েডেন্স সাইড বা খারাপ দিক যেটা সেটা হচ্ছে যে তোমার ওই ওয়েট লস জার্নিতেও এক্সট্রা ক্যালোরিটা তোমার অ্যাড হয়ে যাচ্ছে। তাহলে এই যে দুটো সিচুয়েশন একটাই জিনিসের পেছনে, আইসক্রিম খাওয়ার পেছনে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে অ্যাপ্রোচ অ্যাভয়েডেন্স কনফ্লিক্ট বলতে পারি। তাহলে এটা একটাই সিচুয়েশনের মধ্যে ওয়ান গুড সাইড আর একটা ওয়ান ব্যাড সাইড। ঠিক আছে, তার মধ্যে যে কোনো একটাকে তোমাকে চুজ করতে হবে। নেক্সট রয়েছে অ্যাভয়েডেন্স অ্যাভয়েডেন্স কনফ্লিক্ট, অর্থাৎ দুটোকেই তুমি অ্যাভয়েড করতে চাও, কোনোটাই তুমি চাইছো না। যেমন যেমন ধরো তোমার দাঁতে ব্যথা করছে ভীষণ রকম ভাবে, দাঁতে যন্ত্রণা হচ্ছে, তাহলে তুমি সেই যন্ত্রণাটা নিতে চাও না। আবার যদি যন্ত্রণাটা না নিতে হয় তাহলে কি করতে হবে? তোমাকে ডেন্টিস্টের কাছে যেতে হবে, ডক্টরসের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, সেখানে গিয়ে তোমাকে তার ট্রিটমেন্ট করাতে হবে, যেটাও তুমি করাতে চাও না। কারণ ডেন্টিস্টের কাছে গেলেই সেখানটায় দাঁত নিয়ে তিনি কিছু করবেন, তিনি কিছু দেখবেন, মেডিসিন দেবেন বা কোনো প্রসিডিওর করবেন যেটা তোমার একদমই পছন্দ নয় বা যেটা পেইনফুল হতে চলেছে বলে তোমার ভালো লাগছে না। তাহলে ব্যথাটাও তুমি সহ্য করতে পারছো না, ডেন্টিস্টের কাছেও তুমি যেতে চাও না, এরকমই একটা সিচুয়েশন যখন চলে আসে তখন ওটাকে অ্যাভয়েডেন্স অ্যাভয়েডেন্স কনফ্লিক্ট বলি, তাই না? এই যেমন ধরো একটা এক্সাম আসছে আর পড়াশোনা করতেও ইচ্ছে করছে না, মানে এক্সামটা দিতেও হবে সেখানেও যেন মানে দিতে হবে তার একটা জোরজার রয়েছে যে দিতে হবে, কিন্তু আবার তোমার ইচ্ছেও করছে না পড়াশোনা করতে। মানে দুটোই যেন খারাপ দিক মনে হয় সেরকম, কিন্তু এক্সাম দেওয়াটা খারাপ দিক নয়, তো এই সিচুয়েশনটা একটু অন্যরকম হয়ে গেল। তো যখন যেই সিচুয়েশন গুলোতে দুটোই মানে এমনই একটা সিচুয়েশন, যেমন ধরো কলেজে তুমি যেতে চাও না, স্কুল বা কলেজে বা ডিউটিতে তুমি যেতে চাও না, কারণ হচ্ছে যে গেলেই প্রচুর কাজ করতে হবে বা এরকম, হ্যাঁ ইচ্ছে করছে না যেতে, তাহলে যেতে ইচ্ছে করছে না, এটা একটা নেগেটিভ অ্যাভয়েডেন্স। আবার যদি তুমি না যাও তাহলে তোমার অ্যাবসেন্ট হয়ে যাবে, সেখানে একটা সিএল চলে যাবে, তোমার একটা ছুটি কমে গেল, তাহলে সেটাও একটা অ্যাভয়েডেন্স যেটা তুমি চাও না। তাহলে এই দুটোই নেগেটিভ সিচুয়েশন, তো এরকম একটা হচ্ছে অ্যাভয়েডেন্স অ্যাভয়েডেন্স কনফ্লিক্ট। ঠিক আছে। আচ্ছা, একটা রয়েছে মাল্টিপল অ্যাপ্রোচ অ্যাভয়েডেন্স কনফ্লিক্ট, মাল্টিপলও হয় বা ডাবল হয় যেখানে দুটো বা তার বেশি। তো অ্যাপ্রোচ অ্যাভয়েডেন্স বলতে কিরকম হবে? অ্যাপ্রোচ মানে বললাম গুড আর অ্যাভয়েডেন্স মানে বললাম ব্যাড। তাহলে এরকম মাল্টিপল সিচুয়েশন রয়েছে যার মধ্যে একটা গুড একটা ব্যাড রয়েছে। তো ডাবল এর আমি একটা এক্সাম্পল দিতে পারি যেখানে দু রকমের সিচুয়েশন কাজ করে। যেমন ধরো তোমার প্রমোশন হয়েছে, তো তুমি এখন রয়েছো কলকাতাতে এবং যেখানে তোমার বাড়ি রয়েছে। তাহলে বাড়ি তোমার কলকাতায়, তুমি কলকাতাতে জব করছো, তাহলে বাড়ি থেকে যাতায়াত করছো, কোনো অসুবিধে হচ্ছে না, ভালো রকম একটা সিচুয়েশনে রয়েছো। এবারে ধরো তোমার প্রমোশন হলো নর্থ বেঙ্গলে, তাহলে নর্থ বেঙ্গলে প্রমোশন হচ্ছে, সেখানে গেলে তোমার স্যালারি বাড়বে, তোমার গ্রেডিং ইমপ্রুভ হবে, সবকিছুর দিক থেকে তোমার বেটার হবে। কিন্তু এর মধ্যে অ্যাভয়েডেন্স কি রয়েছে যে ওইখানে যদি তুমি চলে যাও তাহলে তুমি আর বাড়ি থেকে যাতায়াত করতে পারবে না, বাড়ির সাথে থাকার যে একটা সুযোগ সুবিধা ছিল সেটা তোমাকে ছেড়ে দিতে হবে। তাহলে দুটো সিচুয়েশন রয়েছে, ইদার তুমি ওই প্রমোশনটা নেবে যেখানে তুমি বাড়ি থেকে দূরে চলে যাবে, যেটা একটা ব্যাড সাইড, এবং গুড হচ্ছে যে তোমার প্রমোশন হচ্ছে। আর আরেকটা হচ্ছে যে তুমি বাড়িতেই থাকছো, প্রমোশনটা নিচ্ছ না, তাহলে বাড়ির যে সুযোগ সুবিধা সেটা তুমি পাচ্ছ, কিন্তু তোমার ওই ইনক্রিমেন্ট বা তোমার প্রমোশন বা যে তোমার ইমপ্রুভমেন্ট যেটা জবে হওয়ার কথা ছিল সে। তাহলে এই যে সিচুয়েশন দুটো, যেখানে প্রত্যেকটা সিচুয়েশনের মধ্যেই একটা ভালো একটা খারাপ রয়েছে, সেই রকম সিচুয়েশনকে আমরা
ডাবল অ্যাপ্রোচ অ্যাভয়েডেন্স কনফ্লিক্ট বলি, এবং ডাবলের জায়গায় যদি এরকম আরো 3-4টে সিচুয়েশন থাকে যেগুলো ইকুয়ালি গুড অ্যান্ড ব্যাড মিলিয়ে রয়েছে, তাহলে সেটাকে মাল্টিপল অ্যাপ্রোচ অ্যাভয়েডেন্স কনফ্লিক্ট বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানটায় বলা হয়েছিল যে সিলেক্ট বিটুইন টু নেগেটিভ গোলস, তাহলে এটা কিরকম হবে? অ্যাভয়েডেন্স কনফ্লিক্ট হবে, মানে বোথ আর ব্যাড। ঠিক আছে, আর মাল্টিপল অ্যাপ্রোচ অ্যাভয়েডেন্স মানে এখানে একটাই সিচুয়েশনের মধ্যে গুড ব্যাড রয়েছে, এরকম 2-3টে সিচুয়েশন রয়েছে। যেমন অ্যাপ্রোচ অ্যাভয়েডেন্স কনফ্লিক্টের মধ্যে ছিল 1 গুড 1 ব্যাড, সেরকমই মাল্টিপল অ্যাপ্রোচ অ্যাভয়েডেন্স কনফ্লিক্টে এরকমই অ্যাপ্রোচ অ্যাভয়েডেন্স কনফ্লিক্টে যেরকম এখানে একটাই সিচুয়েশন ছিল, এখানে 3-4টে সিচুয়েশন থাকবে, যেখানে প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা করে একটা গুড একটা ব্যাড এরকম ভাবে থাকবে। বুঝতে পারলে? বেশ, এরপরের কোশ্চেন রয়েছে, ইফ ইউ ওয়ান্ট টু স্টাডি দ্য পার্সোনালিটি অফ আ চাইল্ড হু ইজ রিপোর্টেড টু হ্যাভ ইমোশনাল প্রবলেমস ইউ শুড ইউজ। তাহলে আমরা পার্সোনালিটিটাকে স্টাডি করতে চাই, কিন্তু একটা বাচ্চার পার্সোনালিটি স্টাডি করব, তাহলে এখানে বাচ্চার কিছু ইমোশনাল প্রবলেম রয়েছে, আমরা কি করতে পারি? অপশনে রয়েছে আ পার্সোনালিটি ইনভেন্টরি। পার্সোনালিটি ইনভেন্টরি মানে যেখানে কোশ্চেন্স থাকে। অনেক টাইপের পার্সোনালিটি ইনভেন্টরি রয়েছে, যেমন একটা মিনেসোটা মাল্টিফেজিক পার্সোনালিটি ইনভেন্টরি রয়েছে, যেটাকে MMPI বলা হয়। তো এটার মধ্যে যেমন 567টা কোশ্চেন্স থাকে। আরো ইনভেন্টরি রয়েছে যেমন নিও পার্সোনালিটি ইনভেন্টরি রয়েছে, যেটার মধ্যে 240টা আইটেম থাকে। তাহলে একটা বাচ্চা, তাকে কি আমি এত কোশ্চেন্স করতে পারি? পারবো না নিশ্চয়ই। তাহলে এই পার্সোনালিটি ইনভেন্টরিটা বাচ্চার জন্য চলবে না। প্রজেক্টিভ টেকনিক কি? প্রজেক্টিভ টেকনিকে ছবি দেখানো হয়। কিরকম ছবি দেখানো হয়? এই দেখো, এরকম টাইপের কিছু ছবি দেখানো হয়, এবং এই ছবিগুলো দেখিয়ে বলা হয় যে বলো তো এটা দেখে তোমার কি মনে হচ্ছে, এটা একটা কিসের ছবি হতে পারে। তো বাচ্চা সেই ছবিটা দেখে কিছু একটা ইমাজিন করে এবং করে বলে যে এটা কিসের ছবি হতে পারে, বা সে এটা দেখে তার কি মনে হচ্ছে। তো এটা একটা ইমোশনাল প্রবলেমকে যেখানে ছবি দেখে বাচ্চা কিছু বলবে, সেটা থেকে যে সাইকিয়াট্রিস্ট রয়েছেন তিনি আইডেন্টিফাই করবেন যেটা কি প্রবলেম হতে পারে। আচ্ছা, রেটিং স্কেল মানে যেখানে রেট করা হয়, আর ইন্টারভিউ মানে এখানেও কোশ্চেন করা হচ্ছে। তো যেহেতু এটা বাচ্চাকে নিয়ে আমি কাজ করছি, তো বাচ্চার জন্য প্রজেক্টিভ টেকনিকটা বেস্ট টেকনিক হবে, যেখানে বাচ্চাকে ছবি দেখালে বাচ্চা তার মতো করে সেটা নিয়ে গল্প বলবে, এবং সেই গল্প শুনে আমরা তার প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে পারবো। ঠিক আছে, বেশ। নেক্সট রয়েছে, when we think from general principle to specific situation it is called। জেনারেল প্রিন্সিপাল থেকে যখন স্পেসিফিকের দিকে যাব তখন ওটাকে কি বলা হয়? ডিডাকটিভ রিজনিং, ইন্ডাকটিভ রিজনিং, ডাইভার্জেন্ট থিঙ্কিং আর ক্রিটিক্যাল থিঙ্কিং। তো ইন্ডাকটিভ এবং ডিডাকটিভের মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে, এটা তো বোঝা যাচ্ছে। তাহলে কোনটা অ্যান্সার হবে? যখন আমরা জেনারেল প্রিন্সিপাল থেকে স্পেসিফিকের দিকে যাব তখন সেটা হবে ডিডাকটিভ, অর্থাৎ ডিডাকশন করছি, মানে একটা বড় জিনিস সেটাকে ভেঙে আমরা ছোট 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 টুকরো করছি। ঠিক আছে, তাহলে জেনারেল থেকে স্পেসিফিক ছোটর দিকে যাচ্ছি, সেটাকে ডিডাক্ট করে করে যাচ্ছি। আর ইন্ডাকটিভ রিজনিং কখন হবে? যখন এরকমই ছোট 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 কিছু জিনিস কিছু কিছু ছোট ছোট আমরা ইন্টারভেনশনস করেছি, বা ছোট ছোট কিছু আমাদের অবজারভেশনস রয়েছে, সেখান থেকে আমরা একটা জেনারেলাইজেশনে পৌঁছবো, তো সেটাকে আমরা ইন্ডাকটিভ রিজনিং বলি। এক্সাম্পল কিভাবে বোঝানো যায়? যেমন ধরো, বলা হচ্ছে যে আমি টায়ার্ড হয়ে যাই যদি আমি কফি না খাই। ঠিক আছে, কি বলছি? আমি টায়ার্ড হয়ে যাই যদি আমি কফি না খাই। আমি কফি না খেলে টায়ার্ড হয়ে যাই, এটা আমার কথা। আবার বলা হচ্ছে যে কফি অ্যাডিকটিভ, তাই না? কফি একটা অ্যাডিকটিভ জিনিস, এটাও বলা হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ইন্ডাকটিভ রিজনিং করে যে আমি কফিতে অ্যাডিকটিভ হয়ে পড়েছি। ঠিক আছে, তাহলে কি বললাম? যে আমি কফি না খেলে টায়ার্ড হয়ে যাই, আর কফি হচ্ছে অ্যাডিকটিভ জিনিস, তাহলে এই দুটোকে মিলিয়ে আমি বলতে পারি যে আমি কফির প্রতি অ্যাডাক্টিভ হয়ে পড়েছি। তাহলে এটা কিরকম রিজনিং হলো? স্পেসিফিক থেকে জেনারেল, তাহলে এটা ইন্ডাকটিভ রিজনিং হলো। ডিডাকটিভ কিরকম হবে? যে আমরা জানি ম্যান ইজ মোর্টাল, অর্থাৎ মানুষ মরণশীল, যে মানুষ জন্মেছে তার একদিন মৃত্যু হবে, এটা একটা জেনারেলাইজড কথা। এরপরে সেখান থেকে বলা হচ্ছে যে সক্রেটিস একজন মানুষ ছিলেন। তাহলে সক্রেটিস একজন মানুষ ছিলেন, এটা আমি জানি যে সক্রেটিস একজন মানুষ ছিলেন, তো সক্রেটিসেরও তাহলে মৃত্যু হবে, এটা একটা হচ্ছে জেনারেল থেকে স্পেসিফিক। ঠিক আছে, এটাকে আমরা ডিডাকটিভ রিজনিং বলতে পারি। তাহলে যখন জেনারেলাইজড একটা জিনিস থেকে স্পেসিফিকে পৌঁছানো যায় তখন সেটাকে বলা হয় ডিডাকটিভ রিজনিং, আর যখন স্পেসিফিক কিছু থেকে জেনারেলাইজেশন করা হয় তখন সেটাকে বলা হয় ইন্ডাকটিভ রিজনিং। ঠিক আছে, আচ্ছা, ডাইভার্জেন্ট থিঙ্কিং আর ক্রিটিক্যাল থিঙ্কিং কি? ধরো তোমাকে একটা
কোশ্চেন দেওয়া হলো যেটা অ্যাপ্লাইড কোশ্চেন, ঠিক আছে? তো যখনই একটা অ্যাপ্লাইড কোশ্চেন তোমাকে দেওয়া হলো তখন তুমি সেই কোশ্চেনটার অ্যান্সার কিভাবে বার করছো, তোমার কাছে চারটে অপশন দেওয়া রয়েছে, তো তুমি বিভিন্ন রকম ভাবে ভাবছো যে এই কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, এবং এর মধ্যে আমার অপশনে কোনটা রয়েছে যেটার সাথে এটা ম্যাচ করছে। তো এই কোশ্চেনটা থেকে বিভিন্ন রকম আইডিয়া বা থিঙ্কিং তোমার মাথার মধ্যে কাজ করছে, যেটা ফ্রি ফ্লোয়িং হচ্ছে, ঠিক আছে? তো ডাইভার্জেন্ট থিঙ্কিং আমরা বলি যে যখন একটাই প্রবলেমের অনেক রকমের ডাইভার্স ওয়েতে আমরা সিচুয়েশনস বা সলিউশনস খুঁজে পাই বা খোঁজার চেষ্টা করি স্পন্টিনিয়াস ওয়েতে, তখন ওটাকে ডাইভার্জেন্ট থিঙ্কিং বলা হয়। এবং ঠিক তার অপোজিট হয় কি কনভার্জেন্ট থিঙ্কিং, মানে বিভিন্ন রকমের ফ্যাক্ট রয়েছে, সেই সমস্ত ফ্যাক্ট থেকে তুমি একটা কনক্লুশনে পৌঁছচ্ছ বা একটা নির্দিষ্ট পয়েন্টে পৌঁছচ্ছ, তখন ওটাকে কনভার্জেন্ট থিঙ্কিং বলা হয়, ঠিক আছে? তাহলে ডাইভার্জেন্ট আর কনভার্জেন্ট হলো। আচ্ছা, ক্রিটিক্যাল থিঙ্কিং মানে কি বোঝায়? ক্রিটিক্যাল থিঙ্কিং মানে ক্রিটিক্যালি থিঙ্ক করা, মানে ক্রিটিক্যালের বাংলা কি হয় আমি জানি না। তো ক্রিটিক্যালি থিঙ্ক করা মানে যখন কোনো কিছুকে আমরা অ্যানালাইজ করছি, সেগুলোকে ইভালুয়েট করছি, ইন্টারপ্রেট করছি, মানে এরকম বিভিন্ন ভাবে যখন কোনো কিছু ইনফরমেশন নিয়ে যখন করা হয়, এই কোনো কোনো একটা ধরো থিওরি তোমাকে দেওয়া হয়েছে, তো সেই থিওরিটাকে ভেঙে 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 তুমি সেটাকে অ্যানালাইজ করছো, সেখান থেকে কি কি ফ্যাক্ট পাওয়া যায়। যেমন ধরো এই যে বললাম যে থর্নডিকের একটা ট্রায়াল এন্ড এরার একটা তোমার থিওরি বেরিয়েছে, এবার সেই থিওরিটাকে ভেঙে 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 আমি অনেক কিছু ছোট ছোট পয়েন্ট সেখান থেকে বার করতে পারি, তার মধ্যে কি কি প্রবলেম আছে বার করতে পারি, সেখান থেকে কিছু ইন্টারফারেন্স ড্র করতে পারি, অর্থাৎ এখান থেকে আমরা এই এই জায়গায় পৌঁছতে পারি, তাই না? এইগুলো যেগুলো করা হয় এটাকে ক্রিটিক্যাল থিঙ্কিং বলা হয়, ঠিক আছে? মানে একটু ক্রিটিক্যাল ওয়েতে থিঙ্কিং করা বা একটু ক্রিটিক্স এর মতো কাজ করা, এরকম টাইপের বুঝতে পারো আর কি। তো ক্রিটিক্যাল থিঙ্কিং মানে একটু গভীরভাবে চিন্তা ভাবনা করা কোনো কিছু নিয়ে, যাতে আমরা সেটা থেকে আরো অ্যানালাইসিস করে অন্য কিছু বের করতে পারি, ঠিক আছে? এটাকে ক্রিটিক্যাল থিঙ্কিং বলা হয়। বেশ, তাহলে আমার এখানটায় মেন ছিল কোশ্চেন যে ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ রিজনিং বলতে কি বোঝায়, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর এটা ডাইভার্জেন্ট এবং কনভার্জেন্ট বললাম, ঠিক আছে? আর এটা বললাম কনভার্জেন্ট, ঠিক আছে? এটা কনভার্জেন্ট ছিল। বেশ, চলে এসো পরের কোশ্চেনে। which is not a property of an extrovert personality। তাহলে এক্সট্রোভার্ট পার্সোনালিটি এবং ইন্ট্রোভার্ট পার্সোনালিটি, এই দু রকমের পার্সোনালিটি আমরা শুনেছি। তো আমরা বলি না যে এই মানুষটা খুবই ইন্ট্রোভার্ট টাইপের, এই মানুষটা খুবই এক্সট্রোভার্ট টাইপের, তাহলে এই ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট পার্সোনালিটির মধ্যে কি কি প্রপার্টিজ পড়ে। তো চলো দেখে নিই কি কি প্রপার্টিজ পড়ে, এটা একটা বই থেকে তোলা। তো এখানে কি কি রয়েছে এক্সট্রোভার্টস এর মধ্যে? এক্সট্রোভার্টের মধ্যে প্রথমত রয়েছে যে ইন্টারেস্টেড ইন দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড দেম, অর্থাৎ তার চারিদিকের যে ওয়ার্ল্ড রয়েছে সেটার প্রতি তার একটা ইন্টারেস্ট থাকবে। সোসিয়েবল হবে, অর্থাৎ সোসাইটিতে সবার সাথে সে মিশবে। ফ্রেন্ডলি টাইপের হবে। নট ইজিলি আপসেট বাই ডিফিকাল্টিজ, অর্থাৎ হঠাৎ করে কোনো সমস্যা চলে এলে সে মন থেকে ভেঙে পড়বে না। অ্যান্ড আর পিপল অফ অ্যাকশন রাদার দেন রিফ্লেকশন, অর্থাৎ অ্যাকশন নিতে সে পছন্দ করবে বা যে কোনো কোনো কিছু করতে সে পছন্দ করবে, তাহলে এটা এক্সট্রোভার্ট পার্সোনালিটির মধ্যে পড়ছে। আর ইন্ট্রোভার্ট পার্সোনালিটি কোনটা? দে আর ইন্টারেস্টেড ইন দেমসেলস অ্যান্ড দেয়ার ওন ফিলিংস, তাহলে আমি নিজের সম্পর্কে ইন্টারেস্টেড এবং আমার নিজের ফিলিং সম্পর্কে আমি বেশি ইন্টারেস্টেড। ইমোশনস অ্যান্ড রিয়াকশনস, অর্থাৎ নিজের ফিলিংস, নিজের ইমোশন, নিজের রিয়াকশন, এগুলো নিয়ে আমি বেশি কনসার্ন রয়েছি। হাইলি সেন্সিটিভ, অর্থাৎ ভীষণ রকম ভাবে সেন্সিটিভ পার্সন। আনএবল টু অ্যাডজাস্ট ইজিলি টু সোশ্যাল সিচুয়েশন, অর্থাৎ বিভিন্ন রকম সোশ্যাল সিচুয়েশন এলে সেটার সাথে সে সহজে খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারছে না বা পারে না। টেন টু ওরি অ্যান্ড গেট ইজিলি এম্বারেসড, অর্থাৎ খুবই চিন্তা ভাবনা করে, মানে চিন্তায় ভেঙে পড়ে, আর কি খুবই তাড়াতাড়ি এম্বারেসড হয়ে যায়, অর্থাৎ কেউ কিছু বললেই সেটা নিয়ে চিন্তা করতে থাকে বা মন খারাপ করতে থাকে এবং খুবই এম্বারেসড ফিল করে। তাহলে এই হচ্ছে দু রকমের পার্সোনালিটি, ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্টের কোয়ালিফিকেশনস। তো এবার তুমি ভেবে দেখো যে তুমি কোন পার্সোনালিটির মধ্যে পড়ো, তুমি কি ইন্ট্রোভার্ট নাকি তুমি এক্সট্রোভার্ট। আচ্ছা, এখানটায় দেখো প্রপার্টি অফ এন এক্সট্রোভার্ট পার্সোনালিটির মধ্যে কি কি রয়েছে। এক্সাইটমেন্ট সিক্স অ্যান্ড লাইক ভ্যারিয়েশনস, তাহলে ভ্যারিয়েশনস পছন্দ করে বিভিন্ন রকম ভাবে, তাহলে এটা তো এক্সট্রোভার্ট পার্সোনালিটির মধ্যে পড়ে, এখানে কিন্তু একটা নট বলেছে। সোশ্যাল ইন নেচার, তাহলে সোশ্যাল কারা হয়, এক্সট্রোভার্ট পার্সোনালিটি যারা তারা সোশ্যাল হয়। এনজয় ট্রাভেলিং, তাহলে ট্রাভেলিংটাকে এনজয় করে। আর কি এক্সিবিট এক্সট্রিম অ্যাগ্রেশন, তাহলে এক্সট্রিম অ্যাগ্রেশনটাকে এক্সিবিট করছে, অর্থাৎ অ্যাগ্রেসিভ হচ্ছে। তো আমরা কি এখানটায় দেখলাম যে এক্সট্রোভার্ট পার্সোনালিটি মানেই সে হচ্ছে যে অ্যাগ্রেশনের মধ্যে থাকে বা অ্যাগ্রেসিভ হবে, আমরা কিন্তু দেখিনি। তাহলে যারা এক্সট্রোভার্ট পার্সোনালিটির হবে তারা কিন্তু ফ্রেন্ডলি অ্যাটিটিউড থাকবে তাদের মধ্যে, এবং তারা সমস্ত কিছুর সাথে অ্যাডজাস্ট করবে বা সবার সাথে মিশবে, তাই না? তাহলে অ্যাগ্রেশনটা পার্টিকুলারলি এক্সট্রোভার্ট পার্সোনালিটির প্রপার্টির মধ্যে পড়ে না, তাই না? তাহলে এটার অ্যান্সার এক্সিবিট এক্সট্রিম অ্যাগ্রেশন এটা হবে। বুঝতে পেরেছো?
বেশ, এটা একটা পার্সোনালিটির টাইপ যেটা এক্সট্রোভার্ট এবং ইন্ট্রোভার্ট, এবং এটা আমাদেরকে কে দিয়েছিলেন? কার্ল জাং। ঠিক আছে, এটা জাংস ক্লাসিফিকেশন। বেশ, এরপরে বলা হয়েছে দ্য একটোমর্ফ পার্সোনালিটি বডি টাইপ হুইচ ইজ দ্য কারেক্ট। একটোমর্ফ পার্সোনালিটি বলতে কোনটা বোঝায় বা একটোমর্ফের মধ্যে কোনটা পড়ে? আচ্ছা, এটা দেখার জন্য আমাদেরকে আবার এগুলো বুঝতে হবে। একটোমরফি, মেসোমরফি এবং হচ্ছে এন্ডোমরফি, এই 3 টাইপ অফ পার্সোনালিটি বডি টাইপ হয়। তো চলে এসো দেখে নিই, এটা আমাদের শেলডানের ক্লাসিফিকেশন, শেলডানস ক্লাসিফিকেশন অফ পার্সোনালিটি টাইপস, যেটা বডি টাইপস এর ওপরে এবং তার ক্যারেক্টারিস্টিক্স ওপরে এবং তার সাথে তার টেম্পারামেন্ট কিরকম হয় সেটার ওপরে। তো এন্ডোমরফি বলা হচ্ছে মরফি, যেখানে লার্জ ভিসেরা, সফট বডি কন্ট্রাস্ট, অর্থাৎ একটু মোটা সোটা দেখতে যারা, তাই না, একটু হেলদি টাইপের যারা, তাদেরকে এন্ডোমরফি বলা হচ্ছে। এরা কিরকম হচ্ছে? ইজি গোয়িং হচ্ছে, কমফোর্ট লাভিং হচ্ছে, সোশিয়েবল এবং প্রোন টু গ্লুটোনি। তাহলে এরা খুবই সহজে এদের সাথে মিশে ফেলা যায়, বা এরা খুব কমফোর্ট মানে আরাম প্রিয়, তাই না? একটু মোটা হলেই আমরা বলি না নিশ্চয়ই খুব আরাম প্রিয় বা খুবই অলস প্রকৃতির মানুষ, তাই না? তো এটা এন্ডোমরফি হচ্ছে। মেসোমরফি মানে কি? যারা স্ট্রং এবং মাস্কুলার, অর্থাৎ যারা স্ট্রং রয়েছে বা একটু মানে ঠিকঠাক বডি বিল্ড যাদের রয়েছে সেরকম। তো এরা অ্যাজার্টিভ হয়, এনার্জেটিক হয় এবং সেলফ কনফিডেন্ট হয়, আর রিস্ক নিতে পছন্দ করে। একটোমরফি বলতে কি বোঝাচ্ছে? টল, থিন অ্যান্ড ফ্রেজাইল, অর্থাৎ লম্বা হবে, রোগা হবে এবং একদম রোগা কঙ্কাল, বা কঙ্কাল বলবো না, মানে রোগা টোগা হয় না যারা, একটু রোগা লম্বা টাইপের হয়, সেরকম টাইপের একটোমরফি। এরা কিরকম হবে? পেসিমিস্টিক হবে, ইন্ট্রোভার্ট হবে, থটফুল এবং আর্টিস্টিক। তাহলে রোগা লম্বা যারা, তাদেরকে দেখে তোমরা এরকম ভাবতে পারো যে এই মানুষটা তাহলে একটু ইন্ট্রোভার্ট হতে পারে, একটু চিন্তা ভাবনা বেশি করতে পারে, একটু আর্টিস্টিক টাইপেরও হতে পারে, আর একটু পেসিমিস্টিক। অপটিমিস্টিক আর পেসিমিস্টিক দুরকম হয়। অপটিমিস্টিক যারা, যারা হচ্ছে যে সবার সাথে খুব ভালোভাবে মিশে যাবে, একটু পজিটিভ থিঙ্কিং করে, আর পেসিমিস্টিক মানে একটু ওটার থেকে একটু পেছন দিকে চলে এসো, তাহলে সেরকম হয় পেসিমিস্টিক। তো এটা হলো তোমার একটোমরফি। তাহলে একটোমরফির মানুষগুলো রোগা লম্বা হচ্ছে, এন্ডোমরফির গুলো একটু হেলদি টাইপের হচ্ছে, আর মেসোমরফি মানে মিডিয়াম ফিগার যাদের, তাদেরকে বোঝানো হচ্ছে। তো এবার এখানটায় চলে এসো, এখানে ছিল যে একটোমরফ পার্সোনালিটি বডি টাইপটা কিরকম হবে। তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই, এখানে বলেছে লার্জ ভিসেরা, সফট বডি, সোশ্যালাইজ, আর টল, থিন অ্যান্ড ফ্রেজাইল। তাহলে একটোমরফিতে আমরা কি দেখলাম? টল, থিন অ্যান্ড ফ্রেজাইল দেখলাম। স্ট্রং মাস্কুলার হলে কারা হলো? এটা হলো মেসোমরফি। লার্জ ভিসেরা, সফট বডি কাদের হলো? এন্ডোমরফির ক্ষেত্রে হলো। আর সোশ্যালাইজ করতে কারা পছন্দ করছে? সোশ্যালাইজ বা সোশিয়েবল হচ্ছে এন্ডোমরফির পার্সোনালিটি। ঠিক আছে, তাহলে এটা আর এটা, এই দুটো হচ্ছে এন্ডো এন্ডো এটা হচ্ছে তোমার মেসো, আর এটা হচ্ছে তোমার একটো। ঠিক আছে, ক্লিয়ার? এটা হচ্ছে তোমার সেলডানের ক্লাসিফিকেশন এবং এটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, টার্গেট হাইতে তোমাদের একটা ছবি রয়েছে 7th এডিশনে, যেটা রয়েছে সেটা তো ভুল রয়েছে দেখেছিলাম, অপোজিট ছিল দেখেছিলাম। তো তোমরা দেখে নিও, এটা কিন্তু একদমই ঠিক রয়েছে। এই ক্লাসিফিকেশনটা একটোমরফিতে হেলদি হয়, মেসোমরফিতে মিডিয়াম হয়, আর এন্ডোমরফিতে একটোমরফিতে রোগা হয়। তো এটা ওয়াইজ তোমরা ছবিটাকে দেখে নিও। নেক্সট চলে এসো, দ্য লজ অফ এফেক্টিভ লার্নিং আর একসেপ্ট দ্য লজ অফ এফেক্টিভ লার্নিং, অর্থাৎ লার্নিং এর কিছু ল রয়েছে বা নিয়ম রয়েছে। তো তার মধ্যে কোনটা পড়ে না? এখানে বলেছে ল অফ রেডিনেস, ল অফ এক্সারসাইজ, ল অফ এফেক্ট এবং ল অফ অ্যাডজাস্টমেন্ট। তো ল অফ রেডিনেস বলতে কি বোঝাচ্ছে? ল অফ রেডিনেস মানে হচ্ছে যে যখন আমি রেডি টু লার্ন, অর্থাৎ যেমন ধরো তুমি এখন পড়তে বসেছো এবং বসে তুমি এই ভিডিওটা দেখছো, তো তুমি কি ভেবে বসেছো যে আমি আজকে কিছু শিখবো বা কিছু জানবো বা কিছু পড়বো বা কিছু রিভিশন করবো, তাই না? তো এইটা ভেবে নিয়ে তুমি যখন বসছো পড়তে, তখন তুমি অবশ্যই কিছু না কিছু শিখতে পারবে বা লার্ন করতে পারবে। এটাকে আমরা ল অফ রেডিনেস বলি। অর্থাৎ যখন একটা মোটিভেশন কাজ করছে তোমার মধ্যে, তুমি কিছু শিখতে চাও বা রেডি টু লার্ন, তখন তুমি সেই লার্নিংটা তোমার ভালোভাবে হচ্ছে। ঠিক আছে, তো এটা একটা এফেক্টিভ লার্নিং এর মধ্যে পড়ে। ল অফ এক্সারসাইজ, এক্সারসাইজ অর্থাৎ কোনোটা ডিসইউজ বা কোনোটা প্র্যাকটিস, যেটা তুমি প্র্যাকটিস করছো সেটা তোমার মনে থাকবে, এবং যেটা তুমি প্র্যাকটিস করছো না, যেটার কোনো এক্সারসাইজ হচ্ছে না বা রিপিটেশন হচ্ছে না, সেটা তুমি ভুলে যাবে। যেমন ধরো তুমি এখন এই সাইকিয়াট্রিটা পড়ছো, তুমি অনেকদিন আগে অ্যানাটমি ফিজিওলজিটা পড়েছিলে, যেটা তুমি অনেকদিন রিভিশনও করোনি, সেটা নিয়ে কোনো কোশ্চেনও প্র্যাকটিস করোনি, কিছুই করোনি। তাহলে এখন তোমাকে যদি আমি হঠাৎ করে একটা এক্সাম নিই, একটা টেস্ট নিই অ্যানাটমি ফিজিওলজির ওপরে, তুমি হয়তো অনেকটা কোশ্চেনই ভুল করে ফেলবে। তাহলে এই ল অফ এক্সারসাইজ বলছে যে যেগুলোকে আমরা বারবার এক্সারসাইজ করছি, যেগুলোকে আমরা বারবার প্র্যাকটিস করছি,
সেই জিনিসগুলো আমাদের মনে থাকবে এবং যেগুলো প্র্যাকটিস হচ্ছে না সেগুলো তুমি ভুলে যাবে। থিওরি তো হলো, প্রসিডিওরের দিক থেকে ভেবে দেখো, ধরো তুমি একটা মেডিসিন ওয়ার্ডে কাজ করছো, যেখানটা তুমি প্রত্যেকদিন চ্যানেল করছো, তুমি হচ্ছে যে ইঞ্জেকশন দিচ্ছ, ক্যাথেটারাইজেশন করছো, রায়ালস টিউব ইনসার্শন করছো, এই প্রসিডিওর গুলো তুমি রেগুলার করে চলেছো। কিন্তু তুমি প্রায় 15 বছর তুমি লেবার রুমের ধারে কাছে যাওনি, অর্থাৎ লেবার রুমে তুমি ডিউটি করোনি। কিন্তু তুমি কি ডেলিভারি করতে জানো না? নর্মাল ডেলিভারি তুমি নিশ্চয়ই জানো, তুমি ট্রেনিং পিরিয়ডে শিখে এসেছো। তাহলে যখন তোমাকে হঠাৎ করেই একদিন লেবার রুমে ডিউটি দিয়ে দেওয়া হবে এবং তোমাকে বলা হবে যে তুমি একটা ডেলিভারি করো, তখন কিন্তু তোমার হাত কাঁপবে বা তোমার একটু ভয় করবে যে আমি পারবো তো ঠিকঠাক মতো করতে, কারণ এটা একটা ভাইটাল প্রসিডিওর, যেখানে না পারা বা না জানা এটা কোনো ম্যাটার করে না, একটা লাইফ নিয়ে আমরা কাজ করছি, তাই না? তাহলে এই জায়গাটাতে কিন্তু তোমার একটুখানি ভয় লাগবে বা তোমার মনে হবে যে না আমি বোধহয় পারবো না, আমার না করাই বেটার, তাই না? তাহলে এটাকে বলা হচ্ছে যে ল অফ এক্সারসাইজ। বা তোমাকে যদি একটা বলা হয় যে তুমি একটা রিপেয়ার করো, একটা সূচার দাও, যেটা তুমি কোনোদিন অনেকদিন প্র্যাকটিস করোনি, তাই না? অনেকদিন প্র্যাকটিস করোনি, স্টুডেন্ট পিরিয়ডে করেছিলে বা যখন তুমি ওটিতে কাজ করছিলে, প্র্যাকটিস করছিলে তখন করেছিলে, এখন তোমার সেটা প্র্যাকটিসের মধ্যে নেই, তাহলে তুমি কিন্তু সেই কাজটা করতে গিয়ে তোমার মনে হবে যে না আমি বোধহয় ভুলে গেছি, তাই না? তাহলে এটাকে ল অফ এক্সারসাইজ বলা হয়, যেখানে যেটা আমরা প্র্যাকটিস করি বা যেটাকে আমরা ইউজ করতে থাকি সেটা আমার মনে থাকে বা আমি সেটা ভালোভাবে পারি, যেটা আমার ডিসইউজ হয়ে যায় বা যেটা আমার প্র্যাকটিসের মধ্যে নেই সেটা আমি ভুলে যাই। ঠিক আছে, বেশ, এটাও একটা এফেক্টিভ লার্নিং এর লজ এর মধ্যে পড়ে। ল অফ এফেক্ট বলতে কি বোঝায়? এটা হচ্ছে যে এফেক্ট মানে হচ্ছে তোমার স্যাটিসফ্যাকশন বা ডিসস্যাটিসফ্যাকশন। কিরকম ভাবে হয় এটা? বলছে যে ধরো কোনো একটা সিচুয়েশন যেখানে তোমার কিছু একটা লার্নিং রয়েছে, তো সেই যে লার্নিংটা থাকার জন্যে তোমার ভালো লাগছে, মানে ধরো তুমি একটা কোনো কিছু কাজ করছো যেখানে তুমি কিছু একটা বইতে পড়েছিলে সেটার সাথে রিলেট করতে পারছো এবং তার ফলে তোমার ওটা কাজেও লাগছে এবং তোমার একটা স্যাটিসফ্যাকশন কাজ করছে, যেটা পড়ে বা যে জিনিসটা শিখে তোমার স্যাটিসফ্যাকশন কাজ করে সেটা তোমার খুব ভালোভাবে মনে থাকে বা লার্নিং থাকে সেখান থেকে। আর যেইগুলোতে তোমার খুব একটা ভালো লাগে না বা একটু ডিস্যাটিসফ্যাকশন কাজ করে বা অ্যানোয়িং আনপ্লিজেন্ট টাইপের হয়, সেখানটায় কিন্তু তোমার সেই লার্নিংটা আস্তে আস্তে সরে যায় বা তোমার খুব একটা ভালো লাগে না। আর যেটা ভালো লাগে সেটা আমরা বারবার পড়ি, ধরো তোমার একটা কোনো একটা সাবজেক্ট যেটা তোমার খুব পছন্দের সাবজেক্ট, ঠিক আছে, তো যেটা পছন্দের সাবজেক্ট সেটা বারবার পড়াও হয়, সেটা তোমার মনেও থাকে, সেটা পড়তে ভালোও লাগে। কিন্তু যেই সাবজেক্টটা পছন্দ নয়, যেটাতে তুমি ইন্টারেস্ট পাও না, যেটা ভালো লাগে না, সেই সাবজেক্টটা কিন্তু তোমার খুব একটা ভালো হয় না, তাই না? তাহলে এটাকে ল অফ এফেক্ট বলা হচ্ছে, যেটা হচ্ছে স্যাটিসফ্যাকশন আর ডিসস্যাটিসফ্যাকশনের মধ্যে ফেলা হয়, এবং এটাও একটা ল অফ লার্নিং। এবং এই তিনটে ল অফ লার্নিং আমাদের কে দিয়েছে জানো? এই তিনটে লার্নিং দিয়েছে থর্নডিকে, যেটা আমরা একটু আগে পড়ছিলাম ট্রায়াল এন্ড এরর মেথডের মাধ্যমে। তো ট্রায়াল এন্ড এরর মেথডের যে এক্সপেরিমেন্টটা উনি করেছিলেন সেখান থেকে উনি এই তিনটে ল অফ লার্নিং আমাদের দিয়েছেন: ল অফ রেডিনেস, ল অফ এক্সারসাইজ এবং ল অফ এফেক্ট। এবং এই যে এখানটায় বলেছে ল অফ অ্যাডজাস্টমেন্ট, এরকম কোনো ল কিন্তু নেই। তাহলে লস অফ এফেক্টিভ লার্নিং আর এক্সেপ্ট, তাহলে এক্সেপ্ট হলে এটার অ্যান্সার কি হবে? ল অফ অ্যাডজাস্টমেন্ট হবে, এটা হবে অ্যান্সার। বোঝা গেল? তাহলে এই তিনটে যে আমাদের লার্নিং এর থিওরি, এই তিনটে লার্নিং থিওরি আমাদেরকে থর্নডিকে দিয়েছেন, যেটা ট্রায়াল এন্ড এরর এক্সপেরিমেন্ট থেকে উনি পেয়েছিলেন, এবং ল অফ অ্যাডজাস্টমেন্ট বলে কোনো ল নেই, তাহলে এটা এক্সেপ্ট রয়েছে, তাই অ্যান্সার এটা অপশন ডি হবে। নেক্সট রয়েছে আ মেমোরি সিস্টেম দ্যাট স্টোরস জেনারেল অ্যাবস্ট্রাক্ট নলেজ অ্যাবাউট ওয়ার্ড ইনফরমেশন উই ক্যান নট রিমেম্বার অ্যাকোয়ারিং অ্যাট স্পেসিফিক টাইম অ্যান্ড প্লেস। তাহলে এটা কি রকমের মেমোরি সিস্টেমের মধ্যে পড়ছে? এই কোশ্চেনটা একটুখানি আগে ভালো করে বোঝো। এখানে বলছে যে জেনারেল অ্যাবস্ট্রাক্ট নলেজ যেগুলোকে আমরা স্টোর করে রাখছি এবং এটা ওয়ার্ড ইনফরমেশন নিয়ে কাজ করছে। আর বাকি এইটুকু পার্টে বলছে যে উই ক্যান নট রিমেম্বার অ্যাকোয়ারিং এ স্পেসিফিক টাইম অন প্লেস, মানে কোনো একটা স্পেসিফিক টাইম প্লেস এগুলো আমাদের মনে থাকছে না, কিন্তু আমরা ওয়ার্ড ইনফরমেশন যেগুলো অ্যাবস্ট্রাক্ট নলেজের মধ্যে পড়ে। অ্যাবস্ট্রাক্ট নলেজ মানে যেগুলো কোনো থিওরি পড়েছি বা কোনো হচ্ছে যে কোনো টেবিল মুখস্থ করেছি, কোনো নাম্বারস মুখস্থ করেছি, সেই জিনিসগুলো মনে থাকছে। যেমন একটা ফোন নাম্বার, ধরো তুমি একটা কারো ফোন নাম্বার মুখস্থ করেছো, নাম্বার একটা মুখস্থ করেছো, যেমন তোমার যে ডিয়ার ওয়ান্স তাদের ফোন নাম্বার তোমার মুখস্থ রয়েছে। তাহলে এই যেরকম যদি কোনো নাম্বারের ইনফরমেশন তুমি মুখস্থ করো, কোনো নামতা মানে টেবিল যেগুলো বলি আমরা, টেবিল কোনো একটা মুখস্থ করেছো, সেই জিনিসগুলো যে মুখস্থ করা সেগুলো কোন মেমোরির মধ্যে পড়বে সেটাই অ্যাকচুয়ালি এখানটায় জানতে চেয়েছে। তো এই টাইপ অফ মেমোরি যেগুলো আমাদের দীর্ঘদিন ধরে মনে থাকে এবং যেটা আমরা একবার মুখস্থ করে ফেলছি সেটা আমাদের মনেই থেকে যাচ্ছে, তো এইরকম মেমোরি গুলোকে লং টার্ম মেমোরির মধ্যে ফেলা হয়, যার মধ্যে ওয়ার্ডস ইনফরমেশন যেগুলোতে থাকে সেটাকে কি বলি আমরা? সিম্যান্টিক মেমোরি বলি। তো এটা এখানটায় অ্যান্সার হবে।
আর এপিসোডিক মেমোরি কোনগুলোকে বলছি? এপিসোডিক মানে হচ্ছে যে কোনো একটা এপিসোড, ধরো তোমার কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স, যেমন ধরো তুমি প্রথমবার কলেজে গিয়েছিলে, তো তুমি যেদিন প্রথম দিন কলেজে গিয়েছিলে সেদিন তোমার সাথে কিরকম এক্সপিরিয়েন্স হয়েছিল সেই জিনিসটা তোমার কিন্তু ছবির মনে রয়েছে, তাই না? তাহলে এই যে একটা এপিসোড তোমার মনে রয়েছে সেটা, বা তুমি কোনো একটা ইভেন্টে গিয়েছিলে, তোমার খুব ভালো লেগেছিল, তো সেই ইভেন্ট সেই এপিসোডটা তোমার মনে রয়েছে। বা তোমার যে কোনো ইম্পর্টেন্ট কোনো লাইফ ইভেন্ট, সেটা তোমার বার্থডে সেলিব্রেশন হোক, তোমার ম্যারেজ হোক, বা তোমার অন্য কোনো যে কিছু হয়ে থাকুক না কেন, সেরকমই কোনো একটা ইনসিডেন্ট, তার যে তোমার মেমোরি, তার মেমোরি কি তুমি কোনোদিন ভুলবে? কোনোদিন ভুলবে না। তাহলে এইরকম কিছু জিনিস যেগুলো আমাদের সবসময় মনে থেকে যাচ্ছে লং টার্মে গিয়ে, সেটাকে এপিসোডিক মেমোরি বলা হয়, যেটার মধ্যে ওই কোনো ভালো মেমোরি স্টোর করা থাকছে, ঠিক আছে? আর এক ধরনের লং টার্ম মেমোরি হয় যেটাকে আমরা ফ্ল্যাশ বাল্ব মেমোরি বলি। তো ফ্ল্যাশ বাল্ব মেমোরির মধ্যে থাকে যেগুলোতে একদম যে ফ্ল্যাশ লাইট জ্বললে যেরকম সবকিছু পরিষ্কার দেখা যায় সেরকম টাইপের, মানে এক একটা পার্টিকুলার ডিটেলস অব্দি তোমার মনে থাকে, তাই না? মানে হাইলি ইমোশনাল ইভেন্ট যেগুলো, ঠিক আছে, যেখানটায় হাই ইমোশন জড়িত রয়েছে, সেখানে প্রত্যেকটা ছোট 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 ডিটেলসও মনে থাকে, সেইগুলোকে ফ্ল্যাশ বাল্ব মেমোরি বলা হয়। তো এটা অনেকটা ওই এপিসোডিক মেমোরির মধ্যেই তুমি ফেলতে পারো, যেটা একটু আরো ডিটেলসে হয়, ঠিক আছে? এপিসোডে হয়তো তুমি বলতে পারবে না যে এই টাইমে এই হয়েছিল, এইরকম সিচুয়েশন ছিল, এরকম ফিল করেছিলাম, কিন্তু ফ্ল্যাশ বাল্ব যেটা যেটা আরো স্পেসিফিক, তো সেই জায়গাতে তোমার পুরো সিচুয়েশনটা একদম তুমি তুলে আনছো, একদম তোমার প্রত্যেকটা ইমোশন সেখানটা জড়িয়ে রয়েছে, সেইগুলো ফ্ল্যাশ বাল্ব মেমোরির মধ্যে পড়ে, ঠিক আছে? তাহলে এই দুটো মেমোরি, এপিসোডিক এবং সিম্যান্টিক, এই দুটো আমাদের লং টার্ম মেমোরির মধ্যে পড়ে, ঠিক আছে? এটা মনে রাখবে। আচ্ছা, আর আমাদের রয়েছে শর্ট টার্ম মেমোরি। শর্ট টার্ম মেমোরি মানে যেগুলো 30 সেকেন্ড ধরে মনে থাকে, ঠিক আছে? আর একটা থাকে একদমই তোমার সেন্সরি মেমোরি বলা হয়, যেটা ফ্র্যাকশন অফ সেকেন্ড মনে থাকছে, মানে ধরো ওই 3-4 সেকেন্ড অব্দি ম্যাক্সিমাম, সেগুলোকে সেন্সরি মেমোরি বলে, মানে কোনো সেন্স অর্গান। যেমন ধরো ভিজুয়াল যদি হয়, মানে তুমি কোনো কিছু একটা দেখলে, ভিজুয়াল, তো ভিজুয়াল গুলোকে আমরা আইকনিক মেমোরি বলি, আইকনিক মেমোরি বলি। ধরো তুমি কোনো কিছু শুনলে, অডিও, কোনো একটা অডিও শুনলে, তাহলে অডিটরি গুলোকে আমরা ইকোইক বলি, ইকোইক মেমোরি বলি। আর যেটা তুমি ট্যাকটাইল স্টিমুলেশন, মানে ধরো কোনো সেন্সেশন, ট্যাকটাইল, হ্যাঁ, কোনো কিছু সেন্সেশন, তো এটাকে আমরা কি বলি? হ্যাপটিক বলি, ঠিক আছে? এটা হ্যাপটিক মেমোরি। তাহলে ভিজুয়াল, অডিও এবং ট্যাকটাইল, এই তিনটে হচ্ছে সেন্সরি, সেন্সরি টাইপ অফ মেমোরি, যেটা ওই ধরো না 0.5 থেকে 3 সেকেন্ড অব্দি থাকে, ঠিক আছে? 3 থেকে 4 সেকেন্ড ম্যাক্সিমাম অব্দি থাকছে, এগুলো সেন্সরি মেমোরির মধ্যে পড়ছে। আর বাকি এপিসোডিক আর সিমেন্টিক হলো এটা লং টার্ম মেমোরির মধ্যে পড়লো, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। In a situation in which a person is faced with demands from 2 or more roles, তাহলে দুটো বা তার বেশি রোল থেকে যখন কোনো ডিমান্ড আসছে, সেরকম একটা সিচুয়েশনকে কি বলা হয়? রোল ডিস্টেন্স, রোল প্লেইং, রোল কনফ্লিক্ট এবং রোল সেট। তো এইরকম সিচুয়েশনকে আমরা রোল কনফ্লিক্ট বলে থাকি, যেখানে 3-4 রকমের সিচুয়েশন থেকে তোমার নিজ নিজ কিছু দায়িত্ব চলে আসছে। যেমন ধরো অ্যাজ আ পেরেন্ট তোমার কিছু দায়িত্ব রয়েছে, অ্যাজ আ ডটার তোমার কিছু দায়িত্ব রয়েছে, অ্যাজ আ কালিগ তোমার কিছু দায়িত্ব রয়েছে, অ্যাজ আ নার্স দায়িত্ব রয়েছে। তা এরকম ভাবে অনেক রকমের রোল তুমি প্লে করছো তোমার লাইফে, তো প্রত্যেকটা রোলের কিছু না কিছু তোমার দায়িত্ব রয়েছে, সেগুলোকে বলা হচ্ছে রোল কনফ্লিক্ট, ঠিক আছে? নেক্সট, অ্যাপটিটিউডস আর ডিফাইন্ড অ্যাজ। অ্যাপটিটিউডস বলতে কি বোঝায়? প্রেফারেন্সেস টু পারফর্ম সার্টেন অ্যাক্টিভিটিস, কোনো একটা অ্যাক্টিভিটিসকে পারফর্ম করা, হাই লেভেল অফ অ্যাচিভমেন্ট ইন এন এরিয়া, স্কিলস ওয়ান ব্রিংস টু গিভেন টাস্ক, মানে কোনো একটা কাজ করার জন্য একটা স্কিল তৈরি হওয়া, আর এবিলিটিস অফ ইন্ডিভিজুয়াল টু লার্ন ইন স্পেসিফিক এন্ডেভার। তো অ্যাপটিটিউড বলতে কি বোঝা যায়? অ্যাপটিটিউড মানে বোঝাচ্ছে যে কোনো একটা কাজ কোনো ভালোভাবে করা, মানে স্পেসিফিক কোনো একটা দিকে কারো একটা দক্ষতা। যেমন ধরো কেউ একজন খুব ভালো গান গাইতে পারে, কেউ একজন খুব ভালো হচ্ছে যে ছবি আঁকতে পারে, কেউ খুব ভালো কথা বলতে পারে, কেউ খুব ভালো হচ্ছে যে যন্ত্রপাতি নিয়ে কাজ করতে পারে, এবং যে যেই জিনিসটা ভালো পারে সেই দিকে যদি তাকে কাজে লাগানো হয়, বা সেটা নিয়ে যদি সে পড়াশোনা করে বা সামনে এগোয়, তাহলে কি হয়? সে কাজটা খুব ফ্লুয়েন্টলি সে করতে পারে এবং তার আউটকামও খুব ভালো হয়। এই স্পেসিফিক যে কোয়ালিটি, এই স্পেসিফিক কোয়ালিটি বা ক্যাপাসিটি, এটাকেই বলা হয় অ্যাপটিটিউড।
তাহলে এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে এটার অ্যান্সার হবে অপশন ডি, যেখানে বলছে যে এবিলিটিস অফ ইন্ডিভিজুয়াল টু লার্ন ইন স্পেসিফিক এন্ডেভার, অর্থাৎ কোনটা স্পেসিফিক ফিল্ডে সে লার্ন করছে এবং সেখানটায় সে মাস্টারি করছে, ঠিক আছে, এটাকে অ্যাপটিটিউড বলা হচ্ছে। এই কোশ্চেনটা রয়েছে তোমাদের জন্য। বিএফ স্কিনার প্রপোজ দ্য কনসেপ্ট অফ, বিএফ স্কিনার কোন কনসেপ্ট আমাদের দিয়েছিলেন? অপারেন্ট কন্ডিশনিং, ক্লাসিক্যাল কন্ডিশনিং, লার্নিং বাই ট্রায়াল এন্ড এরর, লার্নিং বাই ইনসাইট। তাহলে আমি অলরেডি লার্নিং বাই ট্রায়াল এন্ড এরর কে দিয়েছে এটা তোমাদের বলে দিয়েছি। তাহলে বাকি তিনটে অপশন রয়েছে, এটার অ্যান্সার কি হবে তোমরা আমাকে জানিয়ে দিও, অ্যান্সার তোমরা কমেন্ট করে জানিও। এরপর কি রয়েছে? আফটার আ সাকসেসফুল জব ইন্টারভিউ Mr. Abhishek felt relaxed and calm. He stopped sweating and felt hungry. Which part of his nervous system was activated? তাহলে এখানে বলা হয়েছে যে একটা সাকসেসফুল জব ইন্টারভিউ হয়ে গেছে মিস্টার অভিষেক, এবং ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে সে রিল্যাক্স ফিল করছে এবং কাম ফিল করছে, সোয়েটিং হওয়া বন্ধ হয়ে গেছে এবং এবার খিদে পাচ্ছে তার। তাহলে এখানে তার কোন নার্ভাস সিস্টেমটা অ্যাক্টিভেট হয়েছে? তো এখানটায় যেগুলো বলা হচ্ছে যে রিল্যাক্স হয়ে গেল, কাম হয়ে গেল, সোয়েটিং বন্ধ হয়ে গেছে, খিদে পাচ্ছে, তাহলে এগুলো কি রকম নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হলে এই টাইপ অফ অ্যাক্টিভিটিস গুলো দেখা যায়? তো এখানে বলেছে সিম্প্যাথেটিক, সোম্যাটিক, প্যারাসিম্প্যাথেটিক আর সেন্ট্রাল। তাহলে এটা তো বুঝতে পারছি যে এটা সিম্প্যাথেটিক বা প্যারাসিম্প্যাথেটিক এর মধ্যে কোনো একটা হবে। এবার তোমাদেরকে কি মনে রাখতে হবে? সিম্প্যাথেটিক মানে হচ্ছে ফাইট অর ফ্লাইট, অর্থাৎ হয় তোমাকে ফাইট করতে হবে বা তোমাকে পালিয়ে যেতে হবে, এটা হচ্ছে সিম্প্যাথেটিক সিস্টেমের জন্য হয়। আর প্যারাসিম্প্যাথেটিকে কি হয়? রেস্ট অ্যান্ড ডাইজেস্ট। অর্থাৎ আমরা কখন কারোর প্রতি সিম্প্যাথি দেখাই? যখন কারো কিছু খারাপ হচ্ছে বা কারোর সাথে কিছু খারাপ ঘটে গেল, তখন আমরা তাকে সিম্প্যাথি দেখাই। তাহলে সেই সিম্প্যাথেটিক কোনো একটা সিচুয়েশনের জন্য ফাইট অ্যান্ড ফ্লাইট, অর্থাৎ ধরো কোথাও একটা থেকে কোথাও একটা যাচ্ছ, হঠাৎ করে তোমার ব্যাগটা কেউ ছিনিয়ে নিয়ে চলে গেল, তাহলে সেটা তো একটা সিম্প্যাথি দেখানোর মতোই সিচুয়েশন, তাই না? তো সেই সিচুয়েশনেই কিন্তু সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হবে, হার্ট রেট বেড়ে যাবে, রেসপিরেটরি রেট বেড়ে যাবে, আইস গুলো ডাইলেট হবে। তাহলে এগুলো সমস্ত সিম্প্যাথেটিক সিস্টেমের আন্ডারে পড়ছে এবং এটা ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স। এবং ঠিক তার অপোজিট হচ্ছে রেস্ট অ্যান্ড ডাইজেস্ট। যখন তুমি বাড়িতে বসে বসে কোনো মুভি দেখছো, যখন তুমি রিল্যাক্সড হয়ে রয়েছো, তখন তোমার ঘামও বেরোচ্ছে না, তোমার তখন খিদে খিদে পাচ্ছে, তোমাকে একটু চিপস এগুলো দিলে ভালো হয়, স্ন্যাক্স দিলে ভালো হয়, তারপরে তোমার রিল্যাক্স ফিল হচ্ছে, এগুলো হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমের জন্য এবং এটাকে রেস্ট অ্যান্ড ডাইজেস্ট দিয়ে তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার কি হলো? প্যারাসিম্প্যাথেটিক এবং রেস্ট অ্যান্ড ডাইজেস্ট। Which of the following factors influence an individual's perception? তাহলে পারসেপশনকে কে ইনফ্লুয়েন্স করছে? মোটিভস অ্যান্ড নিডস, লার্নিং, পার্সনস মেন্টাল সেট, অল অফ দ্য অ্যাবাভ। তাহলে পারসেপশন মানে কি বোঝায়? পারসেপশন মানে কোনো কিছু যেভাবে রয়েছে সেটাকে আমি বুঝতে পারছি বা সেটাকে পারসিভ করছি। তো মোটিভস অ্যান্ড নিডস, অর্থাৎ মোটিভস মানে আমার কি উদ্দেশ্য রয়েছে বা আমার কি প্রয়োজনীয়তা রয়েছে সেটা। লার্নিং মানে আমার কিছু জানা বা শেখা। আর পার্সনস মেন্টাল সেট, আমার মেন্টালিটি কিরকম বা মেন্টাল সেট আপটা কিরকম সেটা। তো এই তিনটে ফ্যাক্টরি কিন্তু একটা ইন্ডিভিজুয়ালের পারসেপশনকে অ্যাফেক্ট করে। তো এটার অ্যান্সার কি হবে? অপশন ডি, অল অফ দ্য অ্যাবভ। লিকেজ অফ এলপিজি গ্যাস ইন ইউর হাউস ক্যাচেস ইউর অ্যাটেনশন, ইট ইজ অ্যান এক্সাম্পল অফ। তাহলে তোমার বাড়িতে এলপিজি গ্যাসের লিকেজ হচ্ছে, রান্নার গ্যাস লিকেজ হচ্ছে, তো এটা তোমার অ্যাটেনশনকে ক্যাচ করেছে, অর্থাৎ তুমি স্মেলটা পেলে। এটা কি রকমের এক্সাম্পল? ইনভলিন্টারি অ্যাটেনশন, হ্যাবিচুয়াল অ্যাটেনশন, ভলেন্টারি অ্যাটেনশন আর নান অফ দ্য অ্যাবাভ। ইনভলেন্টারি অ্যাটেনশন মানে কি বোঝায়? যেটা তুমি ভলেন্টারিলি দিচ্ছ না, অর্থাৎ নিজে থেকেই যেটা চলে যাচ্ছে, তাই না? সেটা। ভলেন্টারি অ্যাটেনশন কোনটা? যেটা তুমি ইচ্ছে করে অ্যাটেনশন দিয়েছো। যেমন ধরো তুমি এখন যে পড়তে বসেছো বা এই ভিডিওটা শুনছো, আমার কথাগুলো শুনছো বা বুঝছো, এটা কিন্তু তোমার ভলেন্টারি অ্যাটেনশন। কেন? কারণ তুমি এটা শুনতে চাইছো, তার জন্য শুনছো। এবারে ইনভলেন্টারি অ্যাটেনশন কিরকম হবে? যে ধরো তুমি এটা শুনছো, সেই সময় তোমাকে কেউ একজন ডাকলো এবং তুমি সাথে সাথে কি করলে? এটাকে বন্ধ করে সেখানে ছুটে গেলে। অর্থাৎ ভলেন্টারিলি তুমি এই কাজটাই করছিলে, কিন্তু ইনভলেন্টারি সিস্টেম যে তোমার অ্যাক্টিভেট রয়েছে, তোমার অ্যাটেনশনটা আশেপাশেও রয়েছে এবং সেখান থেকে তোমাকে যখন কেউ ডাকলো তখন তুমি সেখানটায় ছুটে গেলে বা সেদিকে তুমি অ্যাটেনশনটা দিলে। এটা কিন্তু ইনভলেন্টারি অ্যাটেনশন হলো।
হ্যাবিচুয়াল অ্যাটেনশন কিরকম হয়? হ্যাবিচুয়াল অ্যাটেনশন মানে যেটা তুমি দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছো, অর্থাৎ যেমন ধরো তুমি অ্যাজ আ নার্স তুমি তোমার ওয়ার্ডে যাও এবং তোমার পেশেন্টদের তুমি দেখাশোনা করো, তুমি তাদের কেয়ার করো, তাহলে তোমার হ্যাবিটের মধ্যে সেই জিনিসটা রয়েছে। এবং সেখানে কোনো কিছু যদি একটুখানি উল্টো পাল্টা হয়, কোনো পেশেন্টের নর্মালের থেকে হয়তো ডিটোরিয়েট করছে বা এরকম কোনো সিচুয়েশন যেটাতে কিন্তু তুমি বুঝতে পারো যে এটাতে কোনো একটা সমস্যা রয়েছে, অর্থাৎ এটা তোমার হ্যাবিটের মধ্যে রয়েছে, তাহলে এই টাইপ অফ অ্যাটেনশনকে আমরা হ্যাবিচুয়াল অ্যাটেনশন বলি। তাহলে এখানে যে এলপিজি গ্যাসটা লিকেজ হয়েছে, আমি কিন্তু এলপিজি গ্যাসের গন্ধ শুকছিলাম না, আমি কোনো একটা কিছু করছিলাম বা আমি নর্মালি বসে কারোর সাথে গল্প করছিলাম, সেই সময় হঠাৎ করেই আমার নাকে এলপিজি গ্যাসের স্মেলটা এসেছে এবং তখন আমি সেদিকে অ্যাটেনশনটা দিলাম, তাহলে কি আমার বাড়িতে ওটা খোলা রয়েছে? তো এটা কিরকম অ্যাটেনশন হবে তাহলে? এটা এটা ইনভলেন্টারি অ্যাটেনশন হবে। বুঝতে পেরেছো? বেশ। আ স্কিলফুল নিটার অর্থাৎ যে সেলাই করে, মানে সোয়েটার বুনছে এরকম টাইপের, হু ক্যান নিট অ্যান্ড রিড অ্যাট দ্য সেম টাইম, হ্যাভ লার্নড বাই লং প্র্যাকটিস টু নিট কোয়াইট অটোমেটিক্যালি, ইজ অ্যান এক্সাম্পল অফ। তাহলে এখানে বলছে একজন স্কিলফুল নিটার অর্থাৎ যে খুব ভালো এরকম বুনতে পারে, তো সে খুব স্কিলফুল, সে নিটও করতে পারছে তার সাথে সাথে পড়তেও পারছে। তাহলে আমরা কি জানি যে পড়ার জন্য একটা টেনশন দরকার, আবার ওদিকে ওই যে নিটিং করা সেটার জন্য অ্যাটেনশন প্রয়োজন, এবং এখানটা বলা হচ্ছে যে লং প্র্যাকটিসের জন্য সে অটোমেটিক্যালি নিট করতে পারছে, ওদিকে তাকে তাকাতেই হচ্ছে না বা অ্যাটেনশন দিতে হচ্ছে না, কিন্তু সে কি করছে সেই অ্যাটেনশনটা পড়ার দিকে দিচ্ছে, কিন্তু এদিকে তার হাতও চলছে। ঠিক আছে, তাহলে এটা কি রকমের এক্সাম্পল? ভিজুয়াল স্প্যান অফ অ্যাটেনশন, অডিটরি স্প্যান অফ অ্যাটেনশন, ডিভিশন অফ অ্যাটেনশন আর ভ্যারাইটি অফ অ্যাটেনশন। কি হবে এটার অ্যান্সার? এটাকে বলা হয় ডিভিশন অফ অ্যাটেনশন। কেন? যখন আমরা একের বেশি কাজ একই সময় করতে পারি তখন সেটাকে ডিভিশন অফ অ্যাটেনশন, অর্থাৎ আমি আমার অ্যাটেনশনটাকে ভাগ করে দিতে পারছি। যেমন ধরো তুমি ইঞ্জেকশন ড্র করছো, সেটার সাথে সাথে তুমি কোনো একটা পেশেন্টের সাথে কথা বলছো বা তার সাথে শুনছো বা তার কমপ্লেনটা শুনছো যে কি নিয়ে অ্যাডমিশন হয়েছেন, কি সমস্যা রয়েছে, এখন আপনার কি সমস্যা হচ্ছে, এই সমস্ত কথাবার্তা কমিউনিকেশন গুলো তুমি চালিয়ে যাচ্ছ এবং তার সাথে সাথে তার ইঞ্জেকশন যেগুলো রয়েছে সেগুলো তুমি রেডি করে নিচ্ছ। তাহলে দুটো কাজ তুমি একই সাথে করছো। ঠিক আছে, এটাকে ডিভিশন অফ অ্যাটেনশন বলা হয়। নেক্সট রয়েছে রিওয়ার্ডস দ্যাট স্যাটিসফাই আ বায়োলজিক্যাল নিড আর কল্ড। যে সমস্ত রিওয়ার্ড গুলো বায়োলজিক্যাল নিডকে স্যাটিসফাই করে সেগুলোকে কি বলা হয়? নেগেটিভ রিইনফোর্সার, পজিটিভ রিইনফোর্সার, সেকেন্ডারি রিইনফোর্সার আর প্রাইমারি রিইনফোর্সার। যে রিওয়ার্ড গুলো বায়োলজিক্যাল নিডকে স্যাটিসফাই করে, অর্থাৎ বেসিক যেগুলো বা বেসিক নিড গুলোকে স্যাটিসফাই করছে সেগুলোকে আমরা প্রাইমারি রিইনফোর্সার বলে থাকি। দ্য ফার্স্ট স্টেজ অফ মেমোরি, মেমোরির ফার্স্ট স্টেজ কোনটা? এনকোডিং, স্টোরেজ, রিট্রাইভাল আর ইমাজিনেশন। তো মেমোরির ফার্স্ট স্টেজ হচ্ছে যে এনকোডিং করা, অর্থাৎ কোনো একটা জিনিসকে আমরা এনকোড করলাম, তারপরে সেটাকে সেন্ড করলাম, যেখানে সেন্ড হলো সেখানে সেটা স্টোর হয়ে গেল এবং স্টোর হওয়ার পরে রিট্রাইভেল হলো। তাহলে প্রথমটা হচ্ছে এনকোডিং, নেক্সট হচ্ছে স্টোরেজ এবং তারপরে হয় রিট্রাইভাল। ঠিক আছে, এনকোড করা মানে হচ্ছে যে ধরো তুমি কোনো একটা কথা শুনলে বা তুমি একটা কিছু মুখস্থ করলে বা তুমি একটা কোনো ইনফরমেশন পেলে, তো সেই ইনফরমেশনটা তোমার ব্রেন কি করবে? প্রসেস করে কোথাও একটা গুছিয়ে রাখবে। ঠিক আছে, এই যে গুছিয়ে রাখলে এটাকে স্টোর করা হলো, এরপরে তুমি যখন আবার মনে করবে তখন তোমার ব্রেন আবার সেটাকে সেই স্টোর থেকে বার করে তোমাকে দেবে, দিলে তুমি সেটা বলতে পারবে বা তুমি সেটা লিখতে পারবে পরীক্ষায়। তাহলে এই যে একটা প্রসেস, এটাকে এনকোডিং, স্টোরেজ এন্ড রিট্রাইভাল এবং এটা স্টেজেস অফ মেমোরির মধ্যে পড়ে। তো ফার্স্ট স্টেজ হচ্ছে এনকোড করা। ঠিক আছে, নেক্সট রয়েছে পার্শিয়াল অর কমপ্লিট লস অফ মেমোরি ইজ কল্ড। এটা ভীষণই ইজি কোশ্চেন। পার্শিয়াল বা কমপ্লিট লস অফ মেমোরিকে আমরা অ্যামনেসিয়া বলে থাকি। An amnesia in which there is total failure of memory for events that happened before the trauma that produced the memory impairment is called। তাহলে কোনো একটা ইভেন্ট হয়েছে বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তার ফলে আগে যা সমস্ত মেমোরি ছিল সেই সমস্ত মেমোরি আউট হয়ে গেছে, অর্থাৎ আগের কোনো কথাই মনে নেই। তাহলে এই রকমের মেমোরি ইম্পেয়ারমেন্টকে বা এই রকমের অ্যামনেসিয়াকে আমরা কি বলবো? অ্যান্টেরোগ্রেড অ্যামনেসিয়া, রেট্রোগ্রেড অ্যামনেসিয়া, ট্রানজিয়েন্ট অ্যামনেসিয়া আর ফাংশনাল অ্যামনেসিয়া। অ্যান্টেরোগ্রেড অ্যামনেসিয়া বলতে বোঝায় যে কোনো একটা ট্রমাটিক ইভেন্টের পরে কোনো নতুন মেমোরি তার মনে থাকছে না, এটাকে বলছি অ্যান্টেরোগ্রেড অ্যামনেসিয়া। রেট্রোগ্রেড অ্যামনেসিয়া মানে কোশ্চেনে যেটা জানতে চেয়েছে সেটার অ্যান্সার, তাহলে অ্যান্সার হবে এখানে অপশন বি। ট্রানজিয়েন্ট অ্যামনেসিয়া বলতে কি বোঝায়? যে একটা টেম্পোরারি মেমোরি লস, ঠিক আছে, যেটা আবার খুব তাড়াতাড়ি ঠিকও হয়ে যায়। এটা কোনো হেড ইঞ্জুরির জন্য হতে পারে, স্ট্রেসের জন্য হতে পারে, অর্থাৎ
কিছু সময়ের জন্য কিছু ভুলে গেল, তাহলে এটা ট্রানজিয়েন্ট হলো। আর ফাংশনাল অ্যামনেসিয়া হচ্ছে সাইকোজেনিক অ্যামনেসিয়া, যেখানে মানে কোনো রকমের ব্রেন ইনজুরি বা কোনো সাইকোলজিক্যাল ফ্যাক্টরের জন্য হয় না, স্পেসিফিক কিছু লস অফ আইডেন্টিটি বা লস অফ মেমোরি কাজ করে, যেটা ফাংশনাল, যেরকম আমরা ফাংশনাল পেশেন্ট বলি সেরকম ফাংশনাল অ্যামনেসিয়া। ঠিক আছে, তাহলে মেন হচ্ছে অ্যান্টেরোগ্রেড এবং রেট্রোগ্রেড। অ্যান্টেরোগ্রেড মানে হচ্ছে যে সামনের দিকের মেমোরি, আর রেট্রোগ্রেড মানে হচ্ছে ব্যাক, অর্থাৎ ইভেন্টের আগের মেমোরিগুলো। ঠিক আছে, নেক্সট রয়েছে দ্য ফাদার হু বিটস হিজ চাইল্ড সেজ। একজন বাবা তার বাচ্চাকে মারছে এবং সে বলছে আই এম ডুইং দিস ফর হিজ গুড, অর্থাৎ আমি ওরই ভালোর জন্য এটা করছি। হি ইজ ইউজিং, তাহলে এটা কি রকমের ডিফেন্স মেকানিজম সে ইউজ করছে? প্রজেকশন, কম্পেনসেশন, র্যাশনালাইজেশন আর ডিনায়াল। তাহলে বলো এটার অ্যান্সার কি হতে পারে? আমরা প্রজেকশন মানে কি বুঝি? যে নিজের কোনো একটা ভুল আমি স্বীকার করি না, আমি সেটা অন্যের উপরে দোষ চাপিয়ে দিই, এটাকে প্রজেকশন বলে, অর্থাৎ নিজেরটাকে অন্যের উপরে প্রজেক্ট করে দেওয়া হচ্ছে, তাহলে এটা প্রজেকশন তো হবে না। কম্পেনসেশন মানে কি? কম্পেনসেশন মানে হচ্ছে ক্ষতিপূরণ করা, অর্থাৎ কোনো একটা ভুল আমি করে ফেলেছি, তো সেই ভুলের ক্ষতিপূরণের জন্য আমি আবার কিছু করছি, তো সেটাকে কম্পেনসেট করা বলে। কম্পেনসেশনের এক্সাম্পল যেরকম হয় যে একজন স্টুডেন্ট যে ভালো পড়াশোনা করতে পারে না কিন্তু ভালো খেলাধুলা করতে পারে, তাহলে সে খেলাধুলোর দিকে খুব ভালো একটা কাজ করছে। বা ধরো এরকম হতে পারে যে একজন হচ্ছে যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট রয়েছে, কিন্তু সে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হওয়া সত্ত্বেও তার পড়াশোনাতে খুব ভালো মাথা বা খুব ভালো মোড়ে মন দিয়ে পড়াশোনা করছে। ঠিক আছে, মানে কোনো একটা দিকে তার লস আছে বলে সে সেটাকে কম্পেনসেট করার জন্য অন্য কোনো একটা দিকে বেটার পারফর্ম করছে, এটা হচ্ছে কম্পেনসেশনের এক্সাম্পল। আর প্রজেকশনের এক্সাম্পল কিরকম হয়? যেমন হচ্ছে যে ধরো আমি কিছু করতে পারছি না এবং সেটার জন্য আমি দোষ দিচ্ছি, যেমন হচ্ছে যে আমি মদ খাই কেন? কারণ আমার ফ্যামিলির লোকজন আমাকে বাধ্য করায়, বা হচ্ছে যে আমার উপরে সবাই চিৎকার করে, আমার কোনো ভুল নেই কিন্তু সবাই আমার উপরে এসেই রাগ করে বা চিৎকার করে, এরকম টাইপের কথাবার্তাগুলো হয় প্রজেকশনের জন্য। র্যাশনালাইজেশন মানে কি? র্যাশনালাইজেশন মানে হচ্ছে যে র্যাশনাল দেওয়া, অর্থাৎ কারণ দর্শানো। কিরকম কিরকম র্যাশনালাইজেশন বলতে বোঝায় যে ধরো আমি কোনো কিছু একটা পারছি না বা করতে পারছি না, তো সেটার জন্য আমি কারণ দেখাচ্ছি। ঠিক আছে, তো সেই কারণ দেখানোটাকে র্যাশনালাইজেশন বলে। যেটা এখানটায় বাবা বলছে যে তার বাচ্চাকে সে মারছে, সে তার রাগ কন্ট্রোল করতে পারছে না বলে বাচ্চাকে মারছে, কিন্তু সে কি বলছে? আমি এটা ওর ভালোর জন্য করছি, তাহলে এটা র্যাশনালাইজেশন হবে। এছাড়াও র্যাশনালাইজেশনে যেমন আমরা বলি যে আঙুর ফল টক, অর্থাৎ আঙুরটা আমি পারতে পারছিলাম না, তো তারপরে আমি কি বললাম যে আঙুর ফল তো টক, ওটা আমি খেতে চাই না, তো ওটা খাবো না, এরকম টাইপের আর কি। আঙুরগুলো যেটা পাচ্ছি না সেটা অ্যাকচুয়ালি খুব টক, তো আমার ওগুলো চাই না, এরকম ভাবে আমি রেশনাল দিয়ে দিলাম। ঠিক আছে, আর ডিনায়াল মানে কোনো কিছু মানতেই যখন চাইছি না, অর্থাৎ যেরকম আমরা যখন কোনো হঠাৎ করে কোনো খবর দেওয়া হচ্ছে যেটা আমার জন্য খুব প্লিজেন্ট খবর নয়, তো তখন আমরা বলি না না এটা হতেই পারে না, এরকম টাইপের জিনিসগুলো হচ্ছে ডিনায়াল। যেমন ওটা তোমার ওই এর এক্সাম্পলের মধ্যে পড়ে না, যে কুবের রসের যে থিওরি রয়েছে, থিওরি অফ গ্রিফ থিওরি, যেখানে ডিএবি ডিএ রয়েছে, তো ফার্স্টে ডিনায়াল থাকে যে আমি রিয়েলিটিটাকে অ্যাকসেপ্ট করতে চাইছি না, রিফিউজ করে দিচ্ছি, সেটাকে ডিনায়াল বলছি। ডিফেন্স মেকানিজম এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং তোমরা অবশ্যই প্রত্যেকটা ডিফেন্স মেকানিজম ভালো করে বুঝে মুখস্থ রাখবে। হিরো ওরশিপিং ইজ আ ফর্ম অফ, হিরো ওরশিপিং বলে কি বোঝায়? যেমন ধরো হয় না যে কারো কারো খুব কেউ কেউ বলে যে আমি শাহরুখ খানের খুব বড় ফ্যান, বা আমি হচ্ছে যে অন্য কারো একজনের খুব বড় ফ্যান, এবং সেই ফ্যান হওয়ার জন্য সে কি করছে? যে তার মতো হওয়ার চেষ্টা করছে, অর্থাৎ ও ওই জায়গায় এরকম একটা ড্রেস পরেছিল তাহলে আমাকেও সেরকম একটা ড্রেস পরতে হবে, বা ও ওই কাজটা করেছিল তাহলে আমাকে ওরকম একটা কিছু করতে হবে, এরকম, অর্থাৎ হিরোকে ওরশিপ করছে। তো এটা কিসের ফর্ম? এটা হচ্ছে আইডেন্টিফিকেশনের ফর্ম, অর্থাৎ তার মতো আইডেন্টিক্যাল হতে চাইছে বলে হিরো ওরশিপিং করছে। ঠিক আছে, তো এটা মুখস্থ রাখবে, হিরো ওরশিপিং হচ্ছে একটা আইডেন্টিফিকেশনের ফর্ম। বাকি যে অপশন গুলো রয়েছে, কম্পেনসেশন আমি অলরেডি বললাম। ইন্টেলেকচুয়ালাইজেশন মানে হচ্ছে যে কোনো একটা কাজ আমি ইন্টেলেক্ট দিয়ে বোঝাচ্ছি, সেখানে আমি নিজের ইমোশনটাকে খুব একটা কাজে লাগাচ্ছি না। ঠিক আছে, যেমন ধরো একটা কিছু খারাপ হয়েছে, তো সেই যেটা খারাপ হয়েছে বা কারো ডেথ হয়েছে, তো সেই ডেথটাকে আমি এরকম ভাবে বোঝাবো যে মানুষ তো মরণশীল, মানুষের তো একদিন মৃত্যু আসবেই, তো আমি সেই কাজগুলোকে কিভাবে খুব ভালোভাবে সম্পন্ন হয় সেটার দিকে নজর দিচ্ছি, অর্থাৎ যে মারা গেছে তার জন্য যে আমার মনের মধ্যে একটা ইমোশনাল খুব একটা খারাপ জায়গা রয়েছে, সেটাকে আমি প্রকাশ করছি না, তো সেটাকে আমি ইন্টেলেক্ট দিয়ে বলছি যে মানুষের তো একদিন মৃত্যু হবেই, তো সেটাকে মেনে নিতে হবে, তো কাজগুলোর দিকে মন দেওয়া যাক, এরকম ভাবে এটাকে ইন্টেলেকচুয়ালাইজেশন বলে। আর সাবলিমেশন বলতে কি বোঝায়? সাবলিমেশন মানে হচ্ছে যে যেগুলো আনএক্সেপ্টেবল ইম্পালস রয়েছে, আনএক্সেপ্টেবল কোনো ইম্পালস যেটাকে আমি অ্যাকসেপ্টেবল ফর্মে কনভার্ট করছি। যেমন ধরো আমার খুব রাগ হচ্ছিল,
কারোর ওপরে ভীষণ রাগ হচ্ছিল, তো সেই রাগটা আমি তার উপরে প্রকাশ করতে পারিনি। তো সেই প্রকাশ যেটা করতে পারিনি রাগটা, সেইটা আমি কি করছি, আমার ফুটবল খেলতে গিয়ে সেখানে ফুটবলের ওপরে সেই রাগটা প্রকাশ করলাম। অর্থাৎ আমি রাগ টাগ দেখালাম না, আমি ঠান্ডা মাথায় ফুটবলের মাঠে চলে গেলাম, সেখানে গিয়ে খেলাধুলো করে চলে এলাম। অর্থাৎ আনএক্সেপ্টেবলটাকে আমি অ্যাকসেপ্টেবল ফর্মে নিয়ে চলে এলাম। ঠিক আছে, তো এটাকে আমরা সাবলিমেশন বলছি। নেক্সট রয়েছে, which of the following conflict resolution styles can be used when a variety of viewpoints are required to reach a solution? অর্থাৎ কোনো একটা মানে কনফ্লিক্ট আমরা পড়লাম যে কি কি টাইপ অফ কনফ্লিক্ট হয়। এখানে কনফ্লিক্টের রিজলিউশন স্টাইলের কথা বলেছে, এবং কোনো অনেকগুলো ভ্যারাইটি অফ ভিউ পয়েন্টস থেকে যখন একটা সলিউশনে পৌঁছতে হয় তখন কি টাইপের রিজলিউশন স্টাইল কাজ করে। এবং এখানে 4টে পয়েন্ট বলা রয়েছে: কোলাবোরেটিং, কম্প্রোমাইজিং, অ্যাকোমোডেটিং এবং কম্পিটিটিভ। টোটাল 5 রকমের কনফ্লিক্ট রেজলিউশন রয়েছে। ঠিক আছে, তো সেই 5 রকম কনফ্লিক্ট রেজলিউশন কিরকম, যদি প্রথম থেকে শুরু করি। কোলাবোরেটিং, কোলাবোরেট করা মানে কি, ধরো আমি একটা কাজ করছি, তুমিও একটা কাজ করছো, তো দুজনে আলাদা আলাদা ভাবে না করে যদি আমরা একসাথে করি তাহলে সেটাতে আরো বেটার রেজাল্ট হয়। তো সেই জন্য আমরা কি করলাম, কোলাবোরেট করলাম। যেমন এখন হয় না যে কোলাব করছে, বিভিন্ন ভিডিও তৈরি হয় যে কোলাব করছে, তো কেউ একটা কারোর সাথে মিলে একটা ভিডিও তৈরি করছে, সেরকম ভাবেই কোলাবোরেটিং মানে হচ্ছে যখন অনেক রকমের ভিউ পয়েন্টস দিয়ে বা অনেককে একসাথে মিলে কিছু একটা দিকে পৌঁছতে চায়, তখন ওটাকে কোলাবোরেটিং বলে, যেটা আমার এই কোশ্চেনের অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার অপশন এ হলো। কম্প্রোমাইজিং মানে কি, বুঝতেই পারছো, কম্প্রোমাইজ করা বলতে আমরা খুব ভালো বুঝি যে কম্প্রোমাইজ করা কাকে বলে। তাহলে যখন আমরা কম্প্রোমাইজ করছি, অর্থাৎ 2 রকমের কনফ্লিক্ট কাজ করছে বা 3 রকমের কনফ্লিক্ট কাজ করছে, তো সেখানে আমাকে কিছু না কিছু কম্প্রোমাইজ করতে হবে বা কম্প্রোমাইজ করে একটা সলিউশনে এসে পৌঁছতে হবে। তো সেটাকে আমরা কম্প্রোমাইজিং বলছি। অর্থাৎ আমাকে কিছু একটা ছেড়ে দিতে হবে। ঠিক আছে, এটা কম্প্রোমাইজিং হলো। অ্যাকোমোডেটিং মানে কি বোঝায়, যে ধরো কনফ্লিক্ট অনেক রকমের রয়েছে, তো সেই কনফ্লিক্ট থেকে বেরোনোর জন্য যখন আমি শান্তি বা হারমোনি এটাকে ইম্পর্টেন্স দিচ্ছি, বা আমার রিলেশনশিপটা ইম্পর্টেন্ট, তো সেই রিলেশনশিপের ইম্পর্টেন্সের জন্য আমি কি করছি, যে আদার্স বাকি জিনিসগুলোকে আমি অতটা প্রায়োরিটি দিচ্ছি না। ঠিক আছে, তো আমার কাছে রিলেশনশিপটা দরকার, ভালো সেটা বেশি দরকার, তো সেই রিলেশনশিপটাকে আমি প্রায়োরিটি দিলাম, বাকি আমার যা যাচ্ছে যাক। ঠিক আছে, এটা এরকম যদি হয় সেটাকে আমরা অ্যাকোমোডেটিং বলবো। কম্পিটিটিভ বলতে কি বোঝায়, কম্পিটিটিভ মানে হচ্ছে যে কুইক ডিসিশন বা কম্পিটিশন যেখানে রয়েছে, একটা অ্যাগ্রেসিভ কমিউনিকেশন হচ্ছে এবং এখানটায় একটা কুইক ডিসিশন নেওয়া প্রয়োজন, এবং কম্পিটিশন হচ্ছে যে কোনো একটা কুইক ডিসিশন নিয়ে আমাকে রেজাল্টটা দিতে হবে। ঠিক আছে, এটাকে কম্পিটিটিভ বলা হয়। এবং আরো একটা কনফ্লিক্ট রিজলিউশন স্টাইল রয়েছে যেটাকে আমরা অ্যাভয়েডিং বলি। অ্যাভয়েডিং, অ্যাভয়েডিং বলতে কি বোঝায়, যখন আমরা কোনো কিছুকে অ্যাভয়েড করছি, অর্থাৎ আমি এত ঝামেলার মধ্যে যেতেই চাই না, কি করতে হবে বলো, আমি এখান থেকে সরে যাচ্ছি। ঠিক আছে, সেরকম যদি হয় তখন এটাকে অ্যাভয়েডিং বলা হয়। যখন যে আমার অতটা এটার সাথে কন্ট্রোভার্সিতে যেতে ভালো লাগছে না, যা ডিসিশন হবে সেটা আমি মেনে নেব, এরকম এরকম টাইপের যখন হয় সেটাকে অ্যাভয়েডিং বলা হয়। তাহলে এই 5টা রকমের কনফ্লিক্ট রিজলিউশনের স্টাইল রয়েছে, একটু মনে রেখো। ওকে, একটা বড়সড় কোশ্চেন রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু ফর ফ্রাস্ট্রেশন? তাহলে ফ্রাস্ট্রেশনের জন্য কোন স্টেটমেন্টটা ঠিক? তো কি কি রয়েছে দেখি। দ্য এবিলিটি টু টলারেট ফ্রাস্ট্রেশন ডিপেন্ডস অন আওয়ার ইন্টেলিজেন্স। তাহলে ফ্রাস্ট্রেশনের যে টলারেট করার এবিলিটি, সেটা আমাদের ইন্টেলিজেন্সের উপর ডিপেন্ড করে। এটা কিন্তু ঠিক নয়, টলারেন্সটা শুধুমাত্র ইন্টেলিজেন্সের উপরে ডিপেন্ড করে না, মানে ফ্রাস্ট্রেশনটা ইন্টেলিজেন্সের উপর ডিপেন্ড করে না। ইট ইজ নেসেসারি টু প্রোটেক্ট চিলড্রেন ফ্রম ফ্রাস্ট্রেশন। ফ্রাস্ট্রেশন থেকে যদি আমরা চিলড্রেনকে দূরে রাখি, তাহলে ফ্রাস্ট্রেশন জিনিসটা কি বা কিভাবে অ্যাডজাস্ট করতে হয় সেই জিনিসটা বাচ্চারা বুঝতে পারবে না। ইট ক্যান বি রেসপন্সিবল ফর ক্রিয়েটিভিটি। ফ্রাস্ট্রেশন থেকে কখনো ক্রিয়েটিভিটি আসেই না, আসতে পারে না, এবং ফ্রাস্ট্রেশন থাকলে ক্রিয়েটিভিটিটা আসবেই না বলা যেতে পারে। ইট সিমস টু বি রিলেটেড টু সোশিও ইকোনমিক কন্ডিশন। অবশ্যই একটা ফ্রাস্ট্রেশন কোথা থেকে আসে, কোনো সোশ্যাল প্রবলেম থেকে, কোনো ইকোনমিক কন্ডিশন প্রবলেম থেকে, এই সমস্ত জিনিস থেকে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয়। তাহলে অপশন ডি যেটা রয়েছে এটা সঠিক উত্তর রয়েছে। অ্যাকর্ডিং টু শেলডন, one who is sensitive and intellectual is likely to be an। তো শেলডনের আমরা ক্লাসিফিকেশন অলরেডি পড়ে নিয়েছি, তো এটা তোমরা তাহলে বলতেই পারবে যারা সেন্সিটিভ এবং ইন্টেলেকচুয়াল তারা কিসের মধ্যে পড়ে। তো এরা একটোমরফের মধ্যে পড়ে, তাই না? একটোমরফ অর্থাৎ যারা রোগা ছিল, তাই না? যারা রোগা ছিল তারা খুব সেন্সিটিভ হয়। ঠিক বললাম তো নাকি? তো টল, থিন এবং ফ্রেজাইল যারা, তারা হচ্ছে যে একটোমরফ, এবং তারা সেন্সিটিভ, ইন্টেলেকচুয়াল আর পেসিমিস্টিকও হয়, ইন্ট্রোভার্টও হয়।
তো এদের জন্য এটা অ্যাপ্লিকেবল। তাহলে অ্যান্সার এটা একটোমর্ফ হয়েছে। বাকিগুলো আমি তোমাদের অলরেডি বলেছি, আর বলছি না। নেক্সট চলে এসো, ফিলিং ইন মিসিং ইনফরমেশন টু প্রোভাইড স্ট্রাকচার ইজ কল। অর্থাৎ একটা মিসিং ইনফরমেশনকে আমি ফিল আপ করছি, তো এটাকে কি বলবো? কন্টিনিউইটি, সিমিলারিটি, প্রক্সিমিটি আর ক্লোজার। তো এগুলো হচ্ছে যে এক একটা প্রিন্সিপাল। কোথায় রয়েছে বলো তো এই প্রিন্সিপাল গুলো? এগুলো সব হচ্ছে পারসেপশনের প্রিন্সিপাল। ঠিক আছে, যে এরকম ধরো প্রিন্সিপাল অফ কন্টিনিউইটি রয়েছে, সিমিলারিটি রয়েছে, প্রক্সিমিটি রয়েছে, ক্লোজার রয়েছে, এগুলো রয়েছে। তো মিসিং ইনফরমেশন গুলোকে যখন আমরা স্ট্রাকচার দিচ্ছি তখন ওটাকে কি বলে? ওটাকে আমরা বলি প্রিন্সিপাল অফ ক্লোজার, অর্থাৎ আমরা ক্লোজ করছি। তো এটা প্রিন্সিপাল অফ ক্লোজার। একটা ছবি দেখাই তোমাদের, এই ছবিটা দেখো। ল অফ সিমিলারিটি রয়েছে, ল অফ প্রক্সিমিটি রয়েছে, ল অফ কন্টিনিউইটি রয়েছে এবং ল অফ ক্লোজার রয়েছে। কি বলতে চাইছে? ল অফ ক্লোজার মানে এই যে ধরো একটা চৌকো, এটাকে আমরা একটা রেক্টেঙ্গেল, কোনাকুনি এরকম ভাবে ভাবতে পারি। তো এই যে একটা চৌকো বক্স রয়েছে, এটাকে কিন্তু আমরা এরকম ভাবে চারটে দাগ এরকম ভাবে ভাবছি না, তাই না? এরকম কি আমরা ভাবছি? আমরা কি ভাবছি এটাকে, যে এটা একটা চৌকো রয়েছে যেটা এরকম ভাবে এটা ফিল আপ হয়, তাই না? তা আমরা নিজেরা ফিল আপ করে দিচ্ছি, অর্থাৎ একটা মিসিং মিসিং পার্টকে আমরা কমপ্লিট করে নিচ্ছি। তো এটাকে ল অফ ক্লোজার বলা হয়। ল অফ কন্টিনিউইটি বলতে কি বোঝায়? এই যে এখানে ডট 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 গুলো রয়েছে, আমরা এরকম বলছি না যে এটা র্যান্ডমলি ডটেড রয়েছে, এরকম বলছি না। আমরা কিরকম ভাবে এটাকে ভাবছি যে এটা এরকম ভাবে রয়েছে, ডট গুলো একটা শেপ তৈরি করে এরা রয়েছে। তো এটাকে আমরা ল অফ কন্টিনিউইটি বলছি, অর্থাৎ এটা কন্টিনিউয়াস একটা কিছুকে আমরা ইমাজিন করে নিচ্ছি। ঠিক আছে। প্রক্সিমিটি বলতে কি বোঝায়? প্রক্সিমিটি মানে এখানে র্যান্ডমলি কিছু ডটস আছে এরকম ভাবে আমরা না ভেবে আমরা কিরকম ভাবছি যে এখানে দুটো এরকম স্ট্রাকচারের মধ্যে কিছু ডটেড ডটেড লাইন করা রয়েছে, তাই না? এরকম ভাবছি, এটাকে ল অফ প্রক্সিমিটি বলা হচ্ছে। আর ল অফ সিমিলারিটি বলতে কি বোঝায়? যে এখানে যেমন রেড ডটস কিছু রয়েছে এবং গ্রিন ডটস কিছু রয়েছে, তো আমরা এরকম ভাবে এগুলোকে কিন্তু ভাবছি না। আমরা কিরকম ভাবে ভাবছি? আমরা এটাকে ভাবছি যে এখানে তোমার কিছু সিমিলার এরকম একটা বক্স রয়েছে, রেড ডটের একটা বক্স রয়েছে, আর এই গ্রিন ডটের একটা বক্স রয়েছে, এবং এই ডটগুলো মিলিয়ে দুটো আলাদা আলাদা পার্ট তৈরি করছে। অর্থাৎ সিমিলার পার্টগুলোকে আমরা একসাথে দেখছি, আলাদা জিনিসগুলোকে আমরা আলাদাভাবে দেখছি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ল অফ সিমিলারিটি বললাম। তো তাহলে চারটে প্রিন্সিপাল বুঝতে পেরেছো? ফিলিং ইন মিসিং ইনফরমেশন টু প্রোভাইড স্ট্রাকচার ইজ কল্ড ক্লোজার। ঠিক আছে, বেশ। আজকে লাস্ট কোশ্চেন কি রয়েছে? হুইচ অফ দিস স্টেটমেন্ট ইজ নট আ ক্যারেক্টারিস্টিক্স অফ ইমোশন। তাহলে ইমোশনের ক্যারেক্টারিস্টিক্স নয় কোনটা? তাহলে আজকে লাস্ট কোশ্চেন আমাদের ইমোশন নিয়ে। কি বলছে দেখো, ইট ডিপেন্ডস অন ইন্ডিভিজুয়াল পারসেপশন। তাহলে এটা ইন্ডিভিজুয়াল পারসেপশনের উপর ডিপেন্ড করে। ইমোশনস অকার মোস্টলি ইন চিলড্রেন, অর্থাৎ চিলড্রেনদের ক্ষেত্রে আমরা ইমোশনটা বেশি দেখতে পাই। ইমোশনস ক্যান বি উইকেন্ড হোয়েন রিজনিং ইজ অ্যাপ্লাইড। তাহলে যখন রিজনিং অ্যাপ্লাই করা হয় তখন ইমোশনগুলো দুর্বল হয়ে যায়। আর ইমোশনস আর লাইক মোটিভস, তাহলে ইমোশনগুলো মোটিভসের মতো কাজ করে। তাহলে কোনটা ক্যারেক্টারিস্টিক্স নয় ইমোশনের? তাহলে এই যে বলেছে এখানটায় ইমোশনস অকার মোস্টলি ইন চিলড্রেন, এটা কি ঠিক কথা? শুধুমাত্র কি বাচ্চাদের ইমোশন রয়েছে? বাচ্চাদের থেকে তো বড়দেরও বেশি ইমোশন রয়েছে, কারণ বাচ্চারা খুব একটা বেশি কিছু বোঝে না, তাই না? তাহলে ইমোশনটা কিন্তু মোস্টলি চিলড্রেনদের জন্য নয়, ইমোশনটা সবার জন্য। তাহলে অ্যান্সার এটা অপশন বি হবে। ঠিক আছে, কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটা? তোমরা কি কিছুটা বুঝতে পারলে? তোমাদের কি একটুখানি রিভিশন হলো? কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। খুব তাড়াতাড়ি দেখা হবে আরো একটি ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। বাই বাই।